সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের 1.5 ঘন্টার এই আয়োজনে অবশ্যই আড্ডা দিতে যুক্ত হবেন শত শত নারী, কিছু মানুষ আসবেন আমাদের জুমে এবং কিছু বন্ধু আছেন আমাদের স্টুডিওতে, এবং অনেকেই টেলিভিশনে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত থাকেন এই আয়োজনটায়। এই 1.5 ঘন্টার পুরো আয়োজনে আমি থাকি অহনা তাসনিম খান আপনাদের সাথে, এবং বরাবরের মতো আজও আমাদের একটা বিষয় আছে, নিশ্চয়ই আপনাকে বলে দিই, এবং আমি জানি যে আজকের বিষয়টার সাথে আপনি বেশ ভালো সম্পর্ক করতে পারবেন, কারণ আমাদের প্রত্যেকের ব্যস্ত জীবনে দেখা যায় বর্তমান নিয়ে আমরা এতটাই অভিভূত হয়ে থাকি, সেক্ষেত্রে পুরনো মাঝে মাঝে অনেক কথা সেগুলো হয়তো তেমন একটা মনে করার সুযোগ হয় না, কিন্তু যখন অবসরে বসে থাকেন তখন দেখা যায় মনের কোনো একটা কোণে ছোট্ট করে হলেও সুপ্তভাবে হোক সেই কথাগুলো থাকে। সেই সময়গুলো মনে করে আমরা আনন্দ পাই, সেই সময়গুলো মনে করে মাঝে মাঝে কষ্টের নানান সময়ও হয়তো মনে আসে। সেই কথাগুলো নিয়েই আসলে আজকের আলাপ। কোন কথাগুলো এখনো ভুলিনি, আজকের বিষয় যে কথা আজও ভুলিনি, এবং সেই বিষয়ে আড্ডা দিতে আমাদের সাথে এসেছেন দুজন ভীষণ মিষ্টি মানুষ। আপনি পরিচিত হতে পেরেই ভীষণ খুশি হয়ে যাবেন। শুরুতেই আছেন আমাদের সাথে নাসিমা হক, তিনি একজন আইনজীবী, এবং তার পাশে আছেন উম্মে কুলসুম লুনা, তিনি একজন গৃহিণী। দুজনকেই স্বাগত জানাচ্ছি, এবং শুরুতেই নাসিমা আপুর কাছে জানতে চাই লেডিস ক্লাব সম্পর্কে আপনার ভাবনা, বা লেডিস ক্লাবে এই যে আসলেন মনে হলো না যাওয়া যায়, কোন ভাবনা থেকে? লেডিস ক্লাবে যখন আসলাম, যখন শুনলাম যে আমাকে ডাকছে, তখন আমার খুব ভালো লাগতেছিল যে ওখানে যে অনেকের সাথে আড্ডা দিব, লোনা আছে, ওর সাথে আমি কথা বলবো, আমার অনেক আগের ফ্রেন্ড, তো ওর সাথে আমরা দুইজন মিলে গল্প করবো, এটাই খুব ভালো লাগতেছিল। তারপরে তোমার সাথে কথা বলবো, এটাও ভালো লাগতেছিল। চমৎকার। লুনা আপুর কাছে শুনি, আপু কেমন লাগছে এসব? বরাবরই ভালো লাগে, আর আজকে তো লাগছে। একেবারে। আমি একটা জিনিস জানি যে দুজনের মেয়ে গান করে, তাই তো, এবং তারা দুজন ভীষণ ভালো বান্ধবী। তো আমি শুরুতেই আর অন্য কোনো কথায় না জেনে যে এটা জানতে চাই যে আপনারা দুজন বান্ধবী বলেই কি দুজনের মেয়ে হলো, তারপরে দুজনকে বললেন এই তোমরা বান্ধবী হও, এরকম নাকি গল্পটা? না না, আমাদের হয়েছে যে আমরা আরটিভির একটা প্রোগ্রামে, ইয়াংস্টার প্রোগ্রামে, ওখানেই ফার্স্ট আমাদের দুইজনের কথা হয়। ওরাও ফার্স্ট ওখানে ওদের দেখা। আচ্ছা আচ্ছা। কিন্তু এত বেশি আমরা ক্লোজ হয়ে গেছি, ওর বাসায় আমি যাই, আমার বাসায়ও আসে, আবার ওরা দুইজন প্রতিদিন কথা বলে, খুব ভালো একটা ফ্রেন্ড হয়ে গেছে ওদের। আচ্ছা, তো দেখা গেছে যে তারা একটা কম্পিটিশনে বা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করেছে, এবং প্রতিদিন মা হিসেবে সাথে যেতে যেতে তাদের দুজনের যেমন বন্ধুত্ব হলো, আপনাদের দুজনেরও বন্ধুত্ব হয়ে গেল, এবং সেই রিয়েলিটি শো শেষ হয়েছে। তারপরে বন্ধুত্বটা কিভাবে মেনটেন করছেন? মানে এখন কি রকম যাতায়াত, এখন কেমন গল্প? যাতায়াত তো থাকেই, প্রয়োজন হলে যাচ্ছি, বা বাসার কাজ দিয়ে গেলেই যাওয়া হচ্ছে। তারপর বাচ্চাদের যোগাযোগ, ফোনে যোগাযোগ সব সময় আমাদের, শুধু এই ভাবির সাথে না, অন্য ভাবিদের সাথে আছে। বাট আপনাদের কি একটা ছোট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা ফেসবুক গ্রুপ আছে যেখানে আপনারা সবাই গল্প করেন? না, সবাই গল্প করার সময়টা লোনার সাথে আমার হয়, কিন্তু সবার সাথে এমনি ইন্ডিভিজুয়ালি হয়, কিন্তু ওর সাথে হয় আমার সব সময়। কম্পিটিশনের সবাই তো এক জায়গায় না, এক একজন জব করে, ব্যস্ততা আছে, এই জন্য হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আপনারা দুজন আসলে কনভেনিয়েন্ট হয়েছেন একজনের সাথে, এবং ওরা দুজনও, মানে আপনাদের মেয়েরা দুজনও কিন্তু ভীষণ একসাথে থাকেন, এবং তারা দুজনে ভীষণ ট্যালেন্টেড। আমি হলো নাসিম আপুর কাছে এসে জানতে চাই যে আইন আমাদের দেশের আসলে একটা গুরুত্বপূর্ণ অংশ। একটা দেশে আসলে আইন না থাকলে সেই দেশে হয়তো কিছুই থাকে না। নিরাপত্তা, সেই দেশের চলাচল, একটা দেশের অর্থনীতি কিভাবে মেনটেন করতে হবে, একটা দেশের ব্যালেন্স ডিপেন্ড করে শুধুমাত্র আইন আছে বলে। তো সেই ক্ষেত্রে এত কঠিন একটা বিষয়, এত টার্ম মনে রাখতে হবে, তারপর আপনি আইনজীবী কেন হলেন? আসলে আইনজীবী হওয়ার পিছনে অনেক গল্প আছে। আমাদের ফ্যামিলিতে আইনজীবী কেউ নাই, শুধু আমি। তো আমার আব্বার ভীষণ ইচ্ছা ছিল যে আমি ল পড়ি। তো অনেক দিকে যাব ভাবতেছি, তখন আমি লতে ভর্তি হয়ে গেলাম যে না, আমি আইন পড়বো, আমার আব্বার খুব ইচ্ছা, সেই জন্য আমি মানে এই লাইনে চলে গেলাম। আর আমার খুব ভালো লাগতো যে মানে অনেক বিষয় নিয়ে পড়াশোনা করা যায়, অনেক জানা যায়, ল সম্পর্কে অনেক জানা যায়, আইন সম্পর্কে অনেক জানা যায়, বা বিভিন্ন ইয়েগুলা
খুব ভালো করে জানা যায় যে প্রচুর কিভাবে পড়াশোনা না, হ্যাঁ প্রচুর প্রচুর সময় দিতে পড়াশোনা, হয় প্রচুর তো। পড়াশোনা। এতগুলো ধারা মনে রাখা এবং হ্যাঁ, হ্যাঁ। কিছু হলেই বইটা হয়তো উল্টোতেই হ্যাঁ, হয়, তাই এই না? মনে রাখার চেয়ে বইটা বেশি ঘাটতে হয় আর কি। হ্যাঁ। যখনই ধরেন একটা কেস আসে আমাদের কাছে, তখন আমাদের ওই যে ধারাটা অনুযায়ী আমরা ওই বইটা খুলতে হয়। মানে পড়াশোনাটা কখনোই ছাড়া যায় না। না 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 না, ছাড়া যায় না, ছাড়া যায় না, প্রতিদিনই পড়তে হয়, প্রতিদিন। বাহ, চমৎকার। এদিকে লুনা আপু ঘরে সময় দিচ্ছেন মানে হলো 24 ঘন্টা একটা চাকরি, এবং যেই চাকরির না আছে ছুটি। আগে ছিলাম, জব হ্যাঁ, করতাম আগে, হ্যাঁ। বাট এখন করি না বাচ্চাদের কারণে। আচ্ছা, বড় যখন মেয়েটা চাকরিরত ভার্সিটি, ছিলেন তখন কি ধাঁচের কাজে ছিলেন? সময় কেটে যেত। হুম। মানে খুব সকালে উঠে মানে একেবারে দুপুরের পর্যন্ত কাজ গুছিয়ে রাখা। মানে তখন কি আপনি ব্যাংকিং সেক্টরে বা কোন না সেক্টরে না, কাজ আমি করতেন? অনেক মানে শিক্ষকতা করেছি বেশি দিন, আচ্ছা। আর আড়ং-এ জব করেছিলাম 3 বছরের আচ্ছা, মতো। আচ্ছা। বাহ। তো আড়ং-এ যখন করেছি তখন বাচ্চা ছিল না, ফ্রি ছিলাম। হ্যাঁ, কারণ ওর প্রচুর ডেডিকেশনের একটা হ্যাঁ। বিষয়, একটা একটা ন্যাশনাল ব্র্যান্ড, এবং হ্যাঁ, সেখানে সময় দেয়, এটা সেটাই। একটা বড় দায়িত্ব নিশ্চয়ই। সেটাই। আর যখন বাচ্চাদের লালন পালনের সময় হলো, জবটা তখন ছাড়তে পারছিলাম না, জবের প্রতি একটা মায়া ছিল। তারপর তো আস্তে আস্তে যখন দেখলাম যে না, বাচ্চাদের পড়াশোনায় ক্ষতি হয়ে যাচ্ছে আমি বাইরে থাকার কারণে, তখন চিন্তা করলাম যে না, এখন সংসারে সময় দিই। তো এই যখন বড় মেয়ে 8 এ উঠলো, 8 এর রেজাল্টটা ভালো করলো, তখন আমি জব ছেড়ে দিয়েছি। আচ্ছা, তারপর মেয়ে থেকে বড় হওয়া পর্যন্ত আপনি হয়তো অপেক্ষা করেছেন যে না, হয়তো আমি ব্যালেন্স করতে পারবো। হ্যাঁ হ্যাঁ কিন্তু একটা চাকরিরত নারী, তার আসলে তার নিজের চাকরির জীবনটা ছেড়ে আসা, এটা আমার মনে হয় একটা অনেক বড় স্যাক্রিফাইস। তো এখন নিজের feel করি। ছেলে মেয়ের দিকে তাকিয়ে তখন সেটাও ছাড়তে একেবারে মনে এখন আটকায় ফিল নেই। করি যে না, মেয়েদের আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার এই সময়ে, একদম। প্রত্যেকটা মেয়েকে উচিত। তো সেই ক্ষেত্রে নিজের যে স্বপ্নগুলো বাস্তবায়ন হয়নি, সেটা মেয়ের দিকে তাকিয়ে হ্যাঁ, দেখেন, ওই যে মেয়েকে আজকের সাহায্য করেন। বিষয়ের সাথে মিলে যাচ্ছে যে ওই সময়টাকে ভুলতে পারি না। ওই কাজের সময়টাকেই ভোলা যায় না আর কি। একেবারেই তাই, এবং কাজের সময়টা এখন নিশ্চয়ই ফিরে ফিরে আসে। এবং বর্তমান সময়ে নাসিমা আপু, একটা গণ অভ্যুত্থান গেল, এবং আইনের মানুষরা বেশ একটু সোচ্চার হয়েছেন আমরা দেখেছি। যেই সময়টাতে কেউই হয়তো গলার আওয়াজ তুলছে না, অনেক সময় দেখা যাচ্ছে ঘরে বসে আমরা কথা বলতে সাহস পাচ্ছি না, বা অনেকেই চুপ হয়ে আছেন, তারা এই বিষয়ে কোনো মতামত রাখেন না। আইনের কিছু মানুষই আসলে তারা এগিয়ে আসলেন, এবং তারা তাদের বাচ্চাদের এবং আমাদের দেশের ছাত্রদের গায়ে কোনো রকম আঘাত তারা সহ্য করবেন না, এমনটাই বললেন। তো আইনের এই সময়টায় নিজের ক্ষমতা বা নিজের দায়িত্ব, এই জিনিসটার অনুভূতি কেমন ছিল? আমার যেদিন মুগ্ধ মারা গেল, সেদিন আমার এত কষ্ট লাগছে যে আমি আমি না ঠিক থাকতে পারিনি, যে আমার না এমন খারাপ লাগতেছে যে আল্লাহ, এরকম কেন একটা বাচ্চা মারা গেল। বাচ্চাটা ওর ওর ছবিটা দেখলে আমার মনে হয় যে কেমন, ফেসবুকে যখন দেখতেছিলাম আমার এত কান্না আসতেছিল। ওকে তো দেখে আমার মনে হচ্ছিল যে এটা তো আমারই ভাইয়ের বয়সী একটা কেমন না ছেলে। এত কান্না আসতেছিল যে আল্লাহ, এই বাচ্চাটাকে মেরে ফেললো। এরকম কতগুলা বাচ্চা, ফায়াজকে যখন মারলো, আপনার রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজের বাচ্চাটা, ওইটার জন্য আমার এত খারাপ লাগলো। তখন আমার মনে হচ্ছে যে না, দাঁড়ানো দরকার, আমাদের সবাই নামা দরকার। খুব আসলেই ফেসবুকে খুব তাই। লেখালেখি করতাম তখন আমি। তো এই কথাটাও কিন্তু ভুলিনি আমরা, এই কথাটা আমরা ভুলতে পারবো না। না না, আমরা কখনোই যেমন না, আমরা এটা 52 ভাষা আন্দোলন ভুলতে পারি না, দেখি নাই। হ্যাঁ, দেখিনি তাও ভুলতে পারি না, একটা সময়ের জন্য আসলে 52 ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের নামগুলো কিন্তু ভুলে যায় না। সেভাবে 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের কথা কখনো আমরা ভুলতে চাইনি, এবং সেটা আমরা নিজেদের ভেতর ধারণ করেছি। আমাদের স্বাধীনতা, আমাদের বিজয়, প্রত্যেকটা জিনিস যেভাবে আমরা নিজেদের মনের ভিতর গেঁথে রেখেছি, সেভাবেই এই 2024-এর গণ অভ্যুত্থান, লং মার্চ, এবং এখানে এত ছাত্রের প্রাণহানি, এটাও কিন্তু আমরা আসলে ভুলতে পারিনি এবং ভুলতে পারবো না। জুলাই আগস্ট শেষ হয়ে গেছে, এখন সেপ্টেম্বর মাসে আমরা এসে গেছি, এবং আমার মনে হয় আপু, প্রত্যেকটা মা এটাতে সম্পর্ক করতে পারবেন যে প্রত্যেকটা মায়ের জন্য নিজের সন্তানকে পথে পাঠিয়ে দেয়া, যে যাও, আমি জানি না কি হবে, কিন্তু যেহেতু অন্যায়ের বিরুদ্ধে তোমাকে দাঁড়াতে হবে, তোমাকে আমি যেতে দিলাম। তো এই অনুভূতিটা আসলে আপনি কিভাবে দেখেন? প্রথম কয়েকদিন তো খুব কষ্ট পেয়েছি, যখন যে
নেট বন্ধ হয়ে গেল যখন, কিন্তু সত্যি কথা বলি আজকে ক্যামেরার সামনে বলা ঠিক হবে কিনা, ঘুমাতে পারি না একটি রাতও, সারা রাত কেঁদেছি, মানে কিছু করতে পারছি না। অনেককে দেখেছি করার খুব জানটাকে হাতে নিয়ে বের হয়ে গেছে, বাট আমি কিছু করতে পারছি না। খুব কষ্ট, আমার এখনো কান্না পায় ওই স্মৃতিটা মনে হয় আর কি, আমার নিজেকে খুব অসহায় লাগছে। বাচ্চাদেরকে ধরে রাখা তখন খুব কঠিন ছিল। আমি তো আমার মেয়েকে ধরে রাখতে পারি না, ও নামবেই, 27 নাম্বারে চলে গেছে ওর ফ্রেন্ডদের সাথে, ওর ফ্রেন্ডরা আসছে সব মিলে 27 নাম্বারে চলে গেছে। এখন সাথে সাথে আমিও গেলাম, পিছনে চলে গেলাম যে 27 নাম্বারে চলে গেছে, আমি গেলাম, কারণ একা তো ছাড়া যায় না, আমি ওর সাথে গেলাম 27 নাম্বারে। মা হিসেবে আসলে যেখানে ছেলে মেয়ে রক্তক্ষয়ী একটা জায়গায় যাচ্ছেন, তখন মা হয়ে নিজেরও মনে হয় যে আমিও আসলে কিভাবে থাকবো, আমার ছেলে মেয়ে যেখানে রক্তাক্ত হতে পারে সেখানে আসলে আমি কিভাবে না যেয়ে থাকি। সেক্ষেত্রে এখনকার যে প্রজন্মটা, ওদেরকে জেনারেশন জি বলা হয়, বা আরো ছোট যারা তারা জেনারেশন আলফা বা মিলেনিয়াল, অনেকে যারা জেনারেশন ওয়াই। তো এই জেনারেশনগুলো যদি ভাগাভাগি করি, ওয়াই যাই করেছে না কেন, এই জি যে জেনারেশনটা, ওদের সবসময় বলা হয়েছে তোমরা খুব তাড়াতাড়ি ইম্পালসিভ ডিসিশন নাও, তোমরা সারাক্ষণ এটা ওটা করতেই থাকো, অস্থিরতা তোমাদের ভেতর, ডিসিশন নিতে পারছো না। কিন্তু তাদের এই অস্থিরতাটা কিন্তু অন্যভাবে আমরা দেখলাম, ওরা যে ডিসিশনটা নিল এটা তো আমরা পারি নাই, আমাদের পরে যারা তারাও পারে না, কিন্তু ওরা যে ডিসিশন নিছে মানে চিন্তাই করা যায় না। মানে এত সাহস কিন্তু ঘরে বসে আমরা সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকো, এই করো সেই করো, কিন্তু ওরাই দেখাই দিল। কিন্তু এই ছেলেমেয়েরা কিন্তু ঘরে একটু কাজ করতে চায় না, একটু হাত কেটে গেলে মা আমার কি হলো এরকম একটা অবস্থা। তারপরে যখন ওই ঝাড়ুটার রাস্তা পরিষ্কার করার জন্য সংশোধন, ওখানে ঝাড়ু নিয়ে গেছে পরিষ্কার করার জন্য, আমার বাসা থেকে সংশোধন কাছে, তো ওখানেও চলে গেছে আমার মেয়ে। তাহলে এই জেনারেশন আসলে দেশের জন্য করবে, আমরা মনে হয় যে একটা ভালো জেনারেশনের হাতে আসলে আমাদের দেশ আছে। আমার হাজবেন্ড খুব একটা চাচ্ছিল না মেয়ে এইসবের সাথে, মানে তুমি ভার্সিটিতে যাও, এমনিতে ভার্সিটি বাচ্চাদের উপরে খুব আছে না, তুমি এইসব পোস্ট দিও না, ভয় পায়। তখন আমি বললাম যে আচ্ছা দেখো, কেন তুমি তো এরকম ছিল না, তুমি তো একসময় ছাত্র ছিলা, তুমিও, আমি জানি তুমি অনেক ছাত্র রাজনীতি করেছো, তাহলে তুমি কেন এগুলো করছো? তখন বলে যে না, আমার তো 2টা মেয়ে ছাড়া, তোমার তো 2টা মেয়ে আর হাজার হাজার ছেলে মেয়ে পথে নেমে গেছে, তারাও, এবং প্রত্যেকের বাবা মাই এতখানি তাদের নিরাপত্তার চিন্তা করছিলেন। এবং আমার মনে হয় বাবা মারও এখানে যারা ঘরে বসে বোধ করছেন যে আমি তো কিছু করতে পারছি না, তারা সব থেকে বড় স্যাক্রিফাইসটা ঘরে বসে করে বসে আছেন, যে আমার ছেলে মেয়েকে এটাই আমার সব, এবং তাকেই আমি পথে নামিয়ে দিচ্ছি, এবং কি হবে আমি জানি না, ধরে রাখা যায় না ওদেরকে। ওরা এখানে যোদ্ধা না, কে প্রত্যেকটা মা এখানে যোদ্ধা, কিন্তু আমার না ওই দিন থেকে আমার মধ্যে একটা, মানে আমি নিজেকে একজন বীর মহিলা মনে করি, কারণ আমি বাচ্চাদেরকে সাপোর্ট করতে পেরেছি, আমার মেয়েকে করেছি। তারপর ওকে নিয়ে আমি 5ই আগস্ট আমি নিজে বের হয়েছি, একটু পরে ওর বাবা বের হয়েছে। 5ই আগস্টে যেদিন যখন 3টার সময় হলো, তখন মানে বাসা থেকে আমাদের দুপুরে কোনো লাঞ্চ হয় নাই, আমরা সবাই, মানে আমার 2 মেয়ে, আমি, আমার হাজবেন্ড, সব একদম সংসদ ভবনে, সবাই আমার বাসা থেকে কাছে, তো সেই আনন্দ আসলে অন্যরকম। আমাদের শুধু আমাদের বাসা না, পুরো এলাকা খালি হয়ে গেছে, সবাই সংসদ ভবনে সেই দিকে লং মার্চের দিকে এগোচ্ছেন। আমরা আরো শুনবো, এবং আসলে ছেলেবেলার কথা তো হবেই, কিন্তু বর্তমান সময়ের নানান ত্যাগ তিতিক্ষা কোনো কিছুই ভুলবার নয়। আমরা হালকা আলাপ কিংবা পুরোনো দিনের কিছু স্মৃতিকাতর আলাপ সবকিছুই করব। অবশ্যই আমাদের আড্ডায় যুক্ত হয়ে যাবেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড। এই পর্যায়ে একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে এসে আরো অনেক গল্প হবে। যে কথা আজও ভুলিনি, সেই কথাগুলোর অবশ্যই কিছু না কিছু আমাদের মনের উপর প্রভাব আছে। এই কারণেই সেই ঘটনাগুলো আসলে কতটা স্পর্শকাতর যে সেগুলো আমাদের মনে দিনের পর দিন জায়গা করে থাকে এবং আমাদেরকে ভুলতে দেয় না। আমরা ঘুমিয়ে পড়লেও দেখা যায় যে মাঝে মাঝে সেগুলো হয়তো স্বপ্ন হয়ে ফিরে আসে। সেই ক্ষেত্রে আমাদের নিজের অস্তিত্বের নানান রকম ভাবনা থাকে, অবশ্যই পুরনো দিনের কিছু স্মৃতি থাকে। আমরা 2024-এর গণ অভ্যুত্থান নিয়ে কথা বললাম, যেটা আমাদের মনে সারা জীবনের জন্য জায়গাকে করে নিয়েছে, এবং এই স্মৃতিগুলো কখন
কখনোই যাবে না। কিন্তু এখন যদি একটু হালকা আলাপে চলে আসি এবং আমরা একটু পুরোনো দিনে ওই যে নস্টালজিয়া বলে না, নস্টালজিয়ায় ফিরে যাই, সেই ক্ষেত্রে কিছু কিছু আলাপ তো হতেই পারে। আপনারাও ভীষণ আনন্দ পাবেন এই কথাগুলো বলতে। আপনারা আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসুন এবং আসার পরে আপনাদেরও পুরনো দিনের যেই কথা, যেই অনুভূতি, যেই গল্প, যেই ভালো লাগা খারাপ লাগাগুলো আপনি ভুলতে পারেননি সেগুলো জানাতে আমাদের কাছে চলে আসুন। যেমন আমরা একটু অফেয়ারে আমরা বেশ কঠিন আলাপ করছিলাম একটু আগে, তারপরে একটু হালকা আলাপে চলে গেলাম, যেহেতু একটা আড্ডা দিতে বসেছি, একটু হালকা দিকে না গেলেই নয়। তো সেই ক্ষেত্রে নাসিম আপুর সাথে কথা বলছিলাম পুরোনো দিনের সিনেমা, যেই সিনেমাগুলো এমনভাবে তৈরি হয়েছে যে যুগে যুগে সেগুলো মনের ভেতর জীবন্ত হয়ে থাকে। কিছু সিনেমার স্মৃতিও চলে যায় না, বা সেই ছোটবেলায় সিনেমা দেখানো, বাড়ি পালিয়ে কিছু একটা করা, সেই স্মৃতিগুলো থাকে। তো সেই বিষয়ে কথা বলছিলাম নাসিম আপুর কাছে, সেই বিষয়ে শুনি। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, তখন আমার অনেক ফ্রেন্ড, 4-5 জন ফ্রেন্ড মিলে দেখতে যাব গোলাপি এখন ট্রেনে। বাহ, হ্যাঁ, খুব বেশ মানে একটা মানে পপুলার মুভি, পপুলার মুভি ছিল। তো দেখতে যাব, আমাদের 3টা থেকে 6টা ম্যাটিনি শো, তো ওখানে যাব। তো আমরা তিনজন করে একটা রিক্সায় উঠেছি। তো ওঠার পরে আমাদের এদিকে একটা ব্রিজ ছিল, তো ব্রিজটা উঠে যখন নামবে তখন আরেকটা রিক্সা ধাক্কা দেওয়াতে আমাদের রিক্সাটা পড়ে যায় সাইড করে, এমন জোরে পড়ছে। কিন্তু আমরা তো এত ব্যথা পাইছি যে বাসায় যাওয়ার কথা বা হসপিটালে যাওয়ার কথা, হাঁটু টাটু সব ছিলে গেছে আমার ফ্রেন্ডের সবার। কিন্তু তারপরে কি করলাম যে সিনেমা তো মিস করা যাবে না। তারপরে আমরা এই অবস্থায় আমরা সিনেমা শেষ করে, সিনেমা দেখে বাসায় এসে কাউকে, আম্মাকে তো বলা যাবে না যে এই ব্যথা পাইছি, আমরা জানি না। কিন্তু যে সংবাদপত্র থাকে না, সাপ্তাহিক সংবাদপত্র, ওটাতে আসছে যে কিছু মানে মেয়ে, গার্লস স্কুলের কিছু মেয়ে সিনেমা গোলাপী এখন ট্রেনে দেখতে এসে অ্যাক্সিডেন্ট করেও তারা পড়ে হেসে তারপরে ওরা সিনেমা শেষ করে সংবাদ হয়ে গেছে। সংবাদ হয়ে গেছে। এটা খুব মজার ঘটনা ছিল। পরে পেপারে আসছে যে এটা ছবি এসেছিল নাকি? না ছবি আসেনি, জাস্ট সংবাদ আসছে যে তাও স্কুলের নাম ইন্ডিকেট করে যে এরা সিনেমা দেখতে এসে পড়ে গিয়ে ওরা অনেক হাসছিল। তারপরেও সিনেমা শেষ করে দেখে তারপর ওরা বাসায় গেছে। এটা কি বাড়িতে পরে জানাজানি হলো? হ্যাঁ, পরে জানাজানি হয়েছে ব্যাপার দেখে যে কি ব্যাপার, এটা নিশ্চয়ই তোমরা, কারণ তোমরাই এত পাগল আছো, আর তো কেউ এত পাগল নেই। মজা লাগছিল ওই ঘটনা, আমি জীবনে ভুলবো না। মনে হয় এখন যদি আমার ফ্রেন্ডরা দেখে তারাও মনে হবে যে না এই কাহিনী ছিল। হ্যাঁ তাই তো। এবং এই সময়গুলো তখন যতই ব্যথা পেয়েছিলেন না কেন, এখন মনে করে নিশ্চয়ই ভীষণ হাসেন। এই কথাটা আসছিল যে ওরা যতই ব্যথা পেয়েছিল তারপর ওরা পরে হাসছিল, তারপর ওরা সিনেমা শেষ করে বাসায় গেছে। আমার এই স্কুল জীবনের শেষের দিকে 9-10-এর সময় বা কলেজ জীবনের প্রথম ইয়ারগুলো, এই সময়টা এত এত দামি সময় যে কোনো মানুষের জীবনের জন্য। লুনা আপুর কাছেও আসতে চাই, এরকম ঘর পালিয়ে সিনেমা দেখার গল্প আছে? সত্যি কথা, আমি কোনো সিনেমা হলেই যাইনি, আমার আসলে আইডিয়া নেই, সত্যি কথা। তবে আমি ভীষণ সিনেমা পাগল। সেই সিনেমা কিভাবে দেখতেন, কখন আমি দেখতেন? অনেক সিনেমা দেখেছি, সেটা অবশ্যই আগে ভিসিআর, তারপরে যে ইয়েতে শুক্রবার যে টিভি খুলে দেখা ওগুলো যেত। তো দেখতামই। এবং মানে আমার এলাকার সিডির দোকানের বা ক্যাসেটের দোকানে কোনো ক্যাসেট বাকি ছিল না। এটা তো একটা কালেকশনের মতো তখন হয়ে গেছিল। আবার ও আমাকে ইভেন বিয়ের পরে আমার হাজবেন্ড বলছিল, তোমার ওই ছেলেটা মামা ডাকতো আর কি আমার হাজবেন্ড, বলে তোমার মামিকে ক্যাসেট দিও, তার সময় কাটে না। তো রাস্তা দিয়ে হেঁটে গেলে, মামি এখনো আসে নাই ক্যাসেট, আসলে একটা মানে বাকি নতুন আর নাই, কিছু আসেনি, এত ক্যাসেট নিয়ে গেছে যে আর কোনো যা ক্যাসেটই ছিল বাকি আমি নেই। সব দেখেছি। আচ্ছা, হ্যাঁ, তারপর বলে মামি এখনো নতুন আসে না। মানে আসলে কি, ওই যে আমাদের আগের সময়গুলি না, আমরাও কিন্তু কম দুষ্ট ছিলাম না, কিন্তু আমাদের ইয়েটা আজকালকার বাচ্চাদের চেয়ে একটু ডিফারেন্ট ছিল। যখন প্রযুক্তি পরিবর্তন এসেছে, দেখা গেছে যে এখন মানুষের আনন্দের মাধ্যমগুলো পরিবর্তন হয়েছে। তখন যেমন একটা পোস্টার কেনা, লুকিয়ে একটা পোস্টার ঘরের ভেতর রাখা, দেয়ালে টাঙানো মানে তো ঘরে একটা ঝামেলা হয়ে যাবে যে কেন ঘরের ভেতর পোস্টার টাঙানো হলো। এবং ছোট ছোট পোস্ট কার্ড কালেক্ট করা, স্ট্যাম্প কালেক্ট করা, এই জিনিসগুলো তো ছিল। কয়েনগুলা, বিভিন্ন কয়েন কালেক্ট করে বিভিন্ন দেশের স্কুল লাইফে। আমার ছিল
অ্যালবাম ছিল বাহ। হ্যাঁ, বিভিন্ন ডাক টিকেট কালেকশন হ্যাঁ বিভিন্ন ডাক প্রচুর ছিল টিকেট আমার। ছিল, তারপরে কয়েন ছিল বিভিন্ন দেশের, এগুলো ছিল, এগুলো মানে কে কত জমাতে। তারপরে আরেকটা ছিল আমাদের রোমানা আফাজের একটা বই দস্যুবনহুর, আচ্ছা, এটা ওটা হলো মানে সিরিজের পর সিরিজ সিরিজের আসতো পরে তাই না? সিরিজ। এটা হ্যাঁ। না পড়তে পারলে তো মানে একদম একজন কিনলো, তারপর ওইটা মানে 10-15 জনের হাত হয়ে তারপর আসতো, তারপর আবার আচ্ছা। আমি কিনলে আবার সবার, মানে এটা পড়তেই হবে। হ্যাঁ। অনেক সিরিজ ছিল, মানে এবং এত এরপরে মজা কি ছিল, হলো, এর পরের সিরিজে কি আসলো, এটা তো এরকম এখন একটা বাচ্চারা বিষয়। জানবেই না রোমানা মানে আফাজ। আমাদের সময় আমরা যখন স্কুলের সময়টা ছিল তখন ছিল তিন গোয়েন্দা, তো তিন গোয়েন্দা আমরা এরকম মানে সিরিজের পর সিরিজ আসবে আমাদের পড়তেই হবে, যে কখন কোন বই আসলো চলো তাড়াতাড়ি কেন। আমার বাড়িতে এখনো এরকম বিশাল একটা পাইল আছে, যে পাইলে শুধু তিন গোয়েন্দার বই আছে। আপু কি বই পড়তেন বা কিছু? সানন্দা পড়তাম প্রচুর, সানন্দা। পাগল সানন্দা। হ্যাঁ, মানে এই সানন্দার কালচারটা খুব মজার। হ্যাঁ, যে একটা আমাদের ইয়ে থাকতো ম্যাগাজিন, এবং এই ম্যাগাজিনে কোন সপ্তাহে আসলে কি ছাপাবে বা কোন মাসিক যে একটা পত্রিকা আসবে তাতে কি লেখা আসবে, এটা বেশ এক্সাইটিং ছিল। কে কি সানন্দাটা একটা খুব পড়লো, ফেমাস ছিল সবাই। এই ম্যাগাজিনের কালচারটাও এখন কিন্তু আর অত নেই, এখন অনলাইনে সব আমরা পেয়ে যাই। সব পেয়ে যায় ওখানে। আপুর কোনো সিনেমার কথা মনে আছে যে এই সিনেমাটা আমি ছোটবেলায় দেখেছি, আমার বারবার শুধু মনে পড়ে? প্রচুর দেখেছি, মানে সব নাম ধরে ভালোভাবে মনে দেখেছি, থাকে না। মানে আলাদা করে বলার মতো না। মানে সব কেন ছুটির ঘন্টা দেখেন নাই? ছুটির ঘন্টা দেখে আমি অনেক কাঁদছি। আহা, ছুটির ঘন্টার কথা আমি দেখছেন না মোটামুটি শুনেছেন? হ্যাঁ শুনেছি। ছুটির ঘন্টা দেখে ঘন্টা তো অনেক কাঁদছি, famous মানে একটা খুব ছবি। ফেমাস ছিল। মানে ওই যন্ত্রণা অনেক দিন ছিল, মানে যে কেন বের হইতে পারলো না, কেন মারা গেল। ছুটির ঘন্টা দেখে অনেক কাঁদছি। আহা, তো সেই ক্ষেত্রে প্রিয় প্রিয় কোনো নায়ক ছিল? প্রিয় নায়ক তো মানে অনেক, হ্যাঁ, কয়েকটা নাম শুনি, পুরোনো দিনের কিছু নায়ক যাদেরকে আমরা ভুলতে পারি না। যেমন যে রাজ্জাক স্যার, আলমগীর স্যার, তারপর ইলিয়াস কাঞ্চন স্যার, ওনাদেরকে তো আমরা সব সময় পছন্দ করতাম। আর বেশিরভাগ হিন্দি দেখা হতো, পশ্চিমবঙ্গের ছবি দেখা হতো। ওনাদের উত্তম কুমারের কোনো ছবি আমার বাকি নেই, সব দেখেছি। এবং উত্তম কুমারকে দেখলে চোখে স্বপ্ন স্বপ্ন লাগে, মনে হয় যে আসলে পৃথিবীতে এত সুদর্শন মানুষ আছে। কিভাবে তারপর থাকে? মাঝখানে আবার আমাদের দেশের সালমান শাহ আসলো পরে অনেকটা ওদিকটা কমে গিয়েছিল। হ্যাঁ, আমাদের দেশের সালমান শাহ আসার পর তো ছবির ধারাই চেঞ্জ হয়ে গেল। ধারাই বদলে গেল, এবং মডার্ন সিনেমা কিন্তু আমার মনে হয় সেই প্রবর্তক, যে মডার্ন সিনেমাতে কিভাবে মডার্ন অ্যাক্টিং আসলে আনা যায়, এবং তার হেয়ার স্টাইল, সে কোন কাপড় পরছে, একদম সে ট্রেন্ড সেটার হয়ে গেল মুহূর্তে, কিছুদিনের মধ্যে। তো উনি আসার পর মানে বেশ কিছু মানে ওনার ছবি আমি দেখতাম, এবং আমার মনে হতো যে না, বাংলাদেশে এখন সুন্দর ছবি বাংলাদেশেও করে। একেবারে, এবং সেটার পরে আমরা সিনেমার মাঝে একটা খুবই ডাউনফল দেখলাম, এখন আবার ভিন্ন গোত্রের কিছু হচ্ছে। যেমন আপু কিছু নায়কের কথা বলছিলেন, যে আপনারও কিছু পছন্দের অ্যাক্টর আছেন যারা আসলেই ভীষণ আপনার মনের ভেতর রয়ে গেছে, যে তাদের অভিনয় এত সুন্দর, এত সাধারণ, ন্যাচারাল। আলমগীর স্যার বললাম, তারপর ফারুক স্যারের অভিনয় খুব ভালো লাগতো আমার কাছে। ওনার কথার মানে বাচন ভঙ্গির খুব খুব সুন্দর ছিল। ওর ভালো সিনেমাগুলো আমার খুব ভালো লাগতো। তো সেটা এই 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 সময়ে এসে ধারা বদলেছে, এখন আমরা আসলে আরো অনেক বিষয় নিয়ে কাজ করি, ওটিটি প্ল্যাটফর্মগুলো এসেছে, কিন্তু পুরোনো দিনের সিনেমার আবেদন, অপুর সংসার, এরকম কিছু ছোট ছোট সিনেমা, এই জিনিসগুলো ওগুলো ভোলা কিন্তু যায় না। ভোলা যায় না। কিছু ডায়লগস, এগুলো মনের ভিতর গেঁথেই বসে থাকবে। উত্তম কুমার যেরকম পুরুষদেরকে নিয়ে একটা ডায়লগ দিলেন, যে পুরুষদের কখনো চরিত্র খারাপ হয় না, সেই কথাটা আসলে সেই ধারাটা ধরে রেখে সব পুরুষ এই কথা বলবেন যে না, কোনো পুরুষের চরিত্র খারাপ হয় না। চমৎকার আসলে সেই অভিনয়, সেই দিনগুলো। আমাদের সাথে আছেন সামান্তা, সোনিয়া আক্তার, রেবেকা কবির, শানু কবির এবং শারমিন ফারজানা মিষ্টি আপু, সবার সাথে আলাপ হবে। আবার আমরা না পুরনো দিনের সিনেমার গল্প করতে করতে মনে হচ্ছিল যে আজকে আর বিরতি নেব না, আজকে আরো গল্প করব। ফিরে এসে অবশ্যই আরো গল্প হবে, সাথেই থাকুন। আমরা যখন বিরতিতে যাই তখন আমরা বেশ আড্ডা দিই, আমরা সবসময় কিছু না কিছু নিয়ে গল্প করতে থাকি। আমাদের বিরতির যে কনভারসেশনটা ছিল, যে আলাপ ছিল, সেটা শুনলে আপনিও আসলে একটু আবেগী হয়ে যেতেন, কারণ মা নিয়ে কথা বলছিলাম। আমাদের প্রত্যেকের মায়ের বলা কিছু কথা থাকে, বা মা কিভাবে চুল বাঁধতেন, কিংবা আমার মা ছোটবেলায় কি রকম শাড়ি পরতেন, সেই জিনিসগুলো আসলে
বারবারই আসলে ফিরে ফিরে আমাদের চোখে বসে যায়। যেমন আমি আজকে যে শাড়িটা পরেছি এটা আমার মার কম করে হলো 30 বছর আগের শাড়ি। তো মাঝে মাঝে আমার মনে হয় যে মা যেই কাপড়টা পরতো, মা যেই ধরনের করে সাজতেন, সেটা আমার মাঝে মাঝে নিজের মধ্যে ধারণ করতে ইচ্ছে করে। আমার মা এখন সাজেন না তেমন একটা, তা আমার মনে হয় যে এই কথাগুলো আমি ভুলতে পারি না। মা অফিসে যাবার সময় কেমন দেখা যায় তাকে, তিনি কিভাবে চুলে একটা ক্লিপ গুজতেন, এই জিনিসগুলো আসলে আমার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, ভোলা যায় না। তা এরকম কিছু চোখে ভাষা ভাষা কিছু স্মৃতি, এবং আমি জানি প্রত্যেকের মায়ের সাথে ভীষণ আবেগপূর্ণ কিছু সময় আছে। আমরা জুমে আড্ডা দেবো অবশ্যই, তার আগে একটু স্টুডিওতে এসে নাসিমা আপু বলছিলেন যে মায়ের কথা, আন্টি এখন বেঁচে নেই, কিন্তু তার বলা কিছু কথা বা তিনি কেমন ছিলেন সেগুলো তো অবশ্যই ভোলা যায় না, তাই না? হ্যাঁ, আমার আম্মা একজন মহিষী নারী ছিলেন। আমার আম্মা আমার নিজে এত কষ্ট করতেন, কিন্তু ওই কষ্টটা কাউকে বুঝাইতে দিতেন না যে আমি কষ্ট করতেছি। প্রত্যেকটা ভাই বোনকে এত সুন্দর করে মানুষ করেছে আমার আম্মা। তো কখনো আমার আম্মাকে আমার বলা হয় না, খুব রাগ করতাম, কোনো কিছু বললে বলতো যে এটা দাও, বলতাম না পারবো না, কিন্তু আমার পরে পরে ঠিকই 5 মিনিট পরে যা এটা দিতাম, কিন্তু হ্যাঁ, মানে সাথে 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 কাজটা সাথে করতাম দেয়া না। হয়নি হ্যাঁ, বা দেওয়া মার হয়নি। সাথে একটু রাগারাগি করার আগে হ্যাঁ। ভাবা হয়নি যে কেন এই কথাটা বলে হ্যাঁ। দিলাম। তো কখনোই আম্মাকে বলা হয় নাই যে আম্মা তোমাকে আমি অনেক ভালোবাসি। এই কথাটা আমরা মনে হয় যে কেউই আসলে তেমন একটা বলে উঠতে পারি না। মা হয়তো আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ, মা এবং বাবা দুজনেই। কিন্তু এই সহজ কথাটা পৃথিবীর সব বান্ধবীকেও বলা হয়ে যায়, পাশের বাড়িতে হুট করে একটা ছোট বাচ্চা আসলো তাকে বলা তাকে হয়ে বলা যায়, হয়, কিন্তু মাকে বলা কিন্তু হয় না। মাকে বাবাকে হুট করে ডেকে বলা হয় না ভালোবাসার কথাটা। কিন্তু আমার মনে হয় না মাকে বা বাবাকে যতখানি আমরা ভালোবাসি ততখানি আর কাউকেই বাসি, কিংবা তারা যতখানি বাসেন ভালো হ্যাঁ। অতখানি কি কেউ আমাদেরকে বাসে ভালো। আমার মনে হয় না পৃথিবীতে যেই বলুক না কেন আমি তোমাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি, মায়ের মতো বাবার মতো আসলে কেউ ভালোবাসতে পারবেন না। লুনা আপুর মায়ের গল্পে যদি চলে যাই, কেমন মায়ের ছিলেন গল্পে আন্টি? যেতে গেলে একটু বড় হবে। বাবা মারা গেছেন আরো 7 বছর আগে। 2014-তে মা মারা গেছেন। আমার মায়ের মৃত্যুটা একটু অস্বাভাবিক ছিল। আমার আমার ইমিডিয়েট পরের ভাইটার ব্রেন টিউমার ছিল। তো কোনো এক হসপিটালে জানানো হয় আপনার ছেলে আর 7 দিন বাঁচবে। তো ওখান থেকে উনি মানে হার্টের প্রবলেম নিয়ে আসেন, এবং আমরা বুঝতেই পারি না উনি 7 দিনের মধ্যে আমার মা মারা যান। হ্যাঁ, তো মনে হলো যেন প্রস্তুত ছিলাম না। কিন্তু ভাই বেঁচে ছিল মা মারা যাওয়ারও 5 বছর পর পর্যন্ত আর কি। কিন্তু মাকে হারিয়ে ফেলেছি খুব মানে তাড়াতাড়ি। খুবই অপ্রত্যাশিত একটা হ্যাঁ, মৃত্যু মানে ছিল। 3টা ট্র্যাজেডি আমার এদিক থেকে। কিন্তু তাদের তো স্মৃতিগুলো আর ভোলা যায় না। না, যেমন মায়ের হাতের রান্না এখনো কোনো কিছু খেতে গেলে, যেমন মা খুব ভালো রান্না করতো, এই জিনিসটা। আমার মা খুব সিম্পল থাকতেন, কিন্তু তাকে অপরূপা লাগতো। মানে ওনার ওই সিম্পলটাই যেন অনেক সুন্দর। মায়ের এবং মতো আমার সুন্দরও মনে হয় পৃথিবীতে কেউ না। না, মায়ের দিকে তাকালে আসলে হ্যাঁ। মনে হয় আমার মা দেখতে যেমনই হোক না কেন, হ্যাঁ। যিনি আমার মা তিনি সব থেকে প্রত্যেক মাই পৃথিবীর তার সুন্দরী মা। সন্তানের কাছে সেরা মা। আসলে, এবং আমার প্রত্যেক কাছে মায়ের। আসলে আমি আমার মায়ের ছোটবেলার ছবি দেখি, এখনো ছবি দেখি, আমি সবাইকে আরো কনফিডেন্টলি বলি যে আমার আম্মুর মতো সুন্দর কেউ নাই। আমি সবাইকে বলি, মানে আমি জানি যে সে কোনো বিউটি কন্টেস্টে কখনো পার্টিসিপেট করেননি বা তিনি নিজেকে হ্যাঁ, হয়তো হ্যাঁ, অতখানি সেটাই। সুন্দর ভাবেনও না, কিন্তু আমি সবার আম্মুকে দেখে এসে বলবো আমার মা সব থেকে সব বেশি থেকে সুন্দর। সুন্দর। হ্যাঁ, সেটাই, এবং সবাই চায়ও তা। হ্যাঁ, এবং কেউ যদি আমাকে এসে বলে তুমি তো দেখতে তোমার মায়ের মতো হয়েছো, আমি আরো আয়নার সামনে গিয়ে দেখি, আমি ভাবি যে আসলেই কি আমি এত সুন্দর যে আমি আমার মায়ের মতো হয়েছি। তো এটা আসলে বিশাল একটা কমপ্লিমেন্ট যে কোনো মেয়ের জন্য। হ্যাঁ, হ্যাঁ। এবং নিজের প্রথম শাড়িটা পরা, সেটাও হয়তো মায়ের শাড়িটা চেয়েই প্রথম পরা হয়। বেশ অন্যরকম একটা। মারা যদি কোথাও চলে যেত, হ্যাঁ। মার শাড়িটা পরে খেলাধুলা করে আম্মা বাইরে গেলেই আমার শাড়িটা শাড়িটা পরতাম। পরে, হ্যাঁ। এবং মা দেখতে কেমন করে রেডি হয়, মার দেয়া লিপস্টিকটা একটু দিয়ে নিলাম, মার মতো একটু সাজা, হ্যাঁ। এরকম আম্মা বাইরে প্রত্যেকে গেলে তাই করতাম আমরা। আমাদের সবারই জীবনের প্রথম ফ্যাশন আইকন আমাদের মা। মা, উনি হ্যাঁ। যেভাবে সাজতেন সেটাই আমাদের সেটাই সাজ। আমাদের ভালো লাগে। ওনাদের রান্না সবচেয়ে ভালো লাগে আমাদের, যার যার কাছে, আমার মার কাছে আমারটা, ওনার মার কাছে ওনারটা, যার যার মায়ের কাছে সন্তানের কাছে তার মার রান্নাটাই সবচেয়ে বেশি ইভেন প্রিয়। মা না, আমার শ্বশুর শাশুড়ি দুজনকে আমি খুব রেসপেক্ট করি, ভালোবাসি, বাট আমার শাশুড়ির হাতের রান্না আমি ভুলতে পারি না। আমার খুব ভালো লাগে উনি যেই জিনিসটা, যে মানে
ওনাদের এলাকার যে রান্নাটা উনি খুব ভালো রান্না করতেন। আমি প্রথম দিকে এবং যে তো আমার চিনতাম না যে এটা কোন ধরনের, আমরা তো এরকম খাইনি, বাট খাওয়ার পরে বুঝলাম যে না আসলে, কিন্তু এই রান্নাটা আরেকজন করলে ভালো লাগতো না, আম্মা রান্না করলেই ভালো লাগতো। ওই তো, তাহলে যাদেরকে আমরা মামা ভাবি হ্যাঁ। তাদের শরীরে আলাদা রকম এবং তাদের হাতে আলাদা রকম স্বাদ। স্বাদ। একেবারেই তাই। একটু একটু চলে আসি আমাদের জুমে। আমরা খুব কষ্ট করে আসলে চোখের পানি সামলে রেখে আমরা হাসি ঠাট্টা করে আড্ডা দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখছি আমাদের সাথে বেশ অনেকজন আছেন। আমি একটু মিষ্টি আপুর কাছে আসতে চাই। মিষ্টি আপু, আমি একটু জানতে চাই যে কোন কথাটা কখনো ভুলে যান না, কোন অনুভূতিটা সবসময় আপনি নিজের মনের কোনো একটা কোণে রেখেই দেন সুপ্ত করে। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। ভালো বাহ। আছেন তো আপু? একদম। আচ্ছা আপু, অনেক কথাই মনে থাকে, বিশেষ করে ছোট্টবেলার আধো আধো যখন একটু বড় হচ্ছে অনেক কথা মনে থাকে আপু। তবে আমি আজকে টপিকসটা পাওয়ার পর কোন কথা আপু, যেই কথাটা কত আমার কথা। জীবনে অনেক সুখের কথা আছে। আমি এসএসসি 93-তে পাশ করেছি। আমি অত এক্সপেক্ট করিনি। আমি যখন গেলাম রেজাল্টটা দেখতে, স্টার অল সাবজেক্টের লেটার, আমার জীবনের মনে হয় এটা সবচেয়ে বেশি সুখের ছিল। আমি এত ভালো রেজাল্ট করব, আমি তখন তো স্ট্যান্ড ছিল 10 জন না 20 জন, 90% নাম্বার, সেটা আমার জীবনের সবচেয়ে, এরপরে অল ফার্স্ট ক্লাস। কিন্তু ওই স্মৃতিটা আমার জীবনের খুব খুব আমার স্মরণীয়। আর সন্তান হওয়া, মা ডাক্তার, সেগুলো তো আছে। আর আপু, আমার মেয়েটা এই যে ছবি আঁকে, আজকে যেমন সে গত 2 দিন হলো খুব সুন্দর সুন্দর ছবি আঁকছে। আপনার এই পেছনে স্মৃতিগুলো একটা আমার কাছে চমৎকার বলার মতো। ছবি আছে। আমি একটু দেখাতে চাচ্ছি আপু, স্ক্রিনে আপু দেখেন, আমার এই বাচ্চাটা ছবি এঁকেছে আপু। আমি একটু এই জিনিসগুলো দেখাবো। সে দেখা কি যাচ্ছে কি পরিমাণ আপু? ট্যালেন্টেড, আপনি দেখেন যে হ্যাঁ, কি হ্যাঁ। সুন্দর কালার আসলে সে ব্যবহার করেছে, কি আরেকটা সুন্দর আপু, ট্রানজিশন। এই আরেকটু স্মৃতিগুলো দূরে, আমার আরেকটু অনেক দূরে প্রিয়। রাখতে হবে আপু, আরেকটু দূরে। হ্যাঁ, এবার এইটা এইটা হলো ঠিক ঠিক ডিরেকশন। সে কি সুন্দর করে পাহাড়টাকে একদম আচ্ছা, সত্যিকার এরকম করে আরো অনেক ফুটিয়ে ছবি তুলেছে, আছে আপু। এবং উপরে এগুলো চেরি আমার ব্লসমস দেখতে পাচ্ছি আমি। আপু আরো আছে। তো একদিন ইনশাল্লাহ আমি ছবিগুলো করে দিব। আমার এগুলো খুব সুখের, সন্তানের সাকসেস আমার খুব ভালো লাগে আপু। এই বাহ। তো এগুলোই সুখ, আসলে আলহামদুলিল্লাহ। আসলে এই সুখগুলো আসলে অন্যরকম, এবং এগুলো কিন্তু আসলে ভুলে যাওয়া যায় না। ইন্টারেস্ট নিয়ে আনতেছে, এনে দেখাচ্ছে, এগুলোই আমার সুখ। ওদের আমি অনেক বলি তোমরা আসো, বসো। ওরা বলে আমরা আরেকটু বড় হয়েই বসবো। কিন্তু এই যে আচ্ছা, এনে দিল উইলিংলি, এগুলো আমার অনেক বড় বড় সুখ। আর আপনাদের সাথে কথা বলছি, সারা জীবন মনে থাকবে আপু। যখন আমি বুড়ো হয়ে যাবো, অবশ্যই যদি চাইবো বেঁচে যে থাকি, বাকি ছবিগুলো এগুলো আমরা দেখি, এবং আমাদের যে নেক্সাস লেডিস ক্লাব যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপ, সেখানে আপনি অবশ্যই ছবিগুলো পোস্ট করবেন। আমি অপেক্ষা করে থাকবো যে আমি সবগুলো ছবি দেখি, আমার মাঝে মাঝে ওর ছবি দেখতে ইচ্ছে করবে। আমরা একটা বিরতির দিকে চলে এসেছি, আবারও গল্প করতে করতে ফিরে এসে আবারও অনেক আড্ডা হবে, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু নেক্সাস টেলিভিশন, এবং আমাদের যে আয়োজনটা চলছে তার নাম লেডিস ক্লাব। সকল লেডিসদের পছন্দের একটা আড্ডা দেওয়ার জায়গা, এবং ঠিক সন্ধ্যে 6টায়, আমি জানি আপনাদের এখন আর অ্যালার্মও দিতে হয় না, 6টা বাজলেই মনের ঘন্টা বেজে যায়, এবং আপনারা ভাবেন এই তো আমাকে যেতে হবে লেডিস ক্লাবে, দিতে হবে অনেক আড্ডা, এবং পুরো 1.5 ঘন্টা যেই ভালোবাসা নিয়ে আপনারা আসলে আপনাদের জীবনের গল্প আমাদেরকে জানান, আপনাদের মনের অনুভূতিগুলো জানান। আপনি ভাবেন যে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আমার কথাগুলো বলতে পারি, কিন্তু এই যে কথাগুলো আপনি আমাকে জানান, আপনার মনের গোপন কথা কিংবা রেখে দেওয়া কথা আপনি যে আমাকে বলেন, কি যে ব্যক্তিগত আর কি যে আবেগপ্রবণ একটা জায়গা আপনি আমার সাথে ভাগাভাগি করেন, সেজন্য আমার তো ভীষণ বিশেষ অনুভব হয়। এবং আপনারা যারা অন্যরাও নারীদের এই গল্প করার জায়গায় আসতে চান, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেয়া জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দেবেন। আমাদের গ্রুপে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন, নেক্সাস লেডিস ক্লাব, ফেসবুকে এই কথাটা লিখে সার্চ দেবেন। 41,000-এরও বেশি অ্যাক্টিভ নারী সেখানে যুক্ত আছেন, এবং প্রতিনিয়ত সংখ্যা বাড়ছে, এবং তাদের পোস্ট, তাদের কথা, তাদের বেড়াতে যাওয়া, তাদের গল্প, কবিতা, সব কিছুই তারা সেখানে লেখেন, আমাদের সাথে শেয়ার করেন। আপনারাও করবেন, এবং আপনি আমাদেরকে একই সাথে দেখছেন টেলিভিশনে, ইউটিউবে, ফেসবুকে, যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ইনস্টাগ্রামেও, ফোন কলের মাধ্যমেও আমাদের সাথে গল্প করতে পারেন। অনেক রকম মাধ্যম বলে দিলাম। এই যে দেখেন জুমে কতগুলো মানুষ আমাদের সাথে আছেন, এবং সেখানে যদি একটু আসি,
সেখানে আমি ছোট্ট সামান্তাকে একটু থ্যাংক ইউ দিতে চাই। সে হলো আমাকে একটা উপহার পাঠিয়েছে অনেক দূর থেকে। সেটা হলো সে নিজের হাতে বানিয়েছে। কাপড় দিয়ে সে আমার জন্য একটা টেবিল ম্যাট বানিয়ে দিয়েছে। সেটার উপর আমি কিছু একটা সাজিয়ে হয়তো অবশ্যই রাখবো। সামান্তা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি তোমার ছোট্ট হাতে এত সুনিপুণ কাজ করতে পেরেছো। তুমি কিভাবে এই কাজটা করলে? আমি তো এখনো আমার একটা জামার বোতাম যদি খুলে যায় সেটাও হয়তো আমি করতে গেলে হাত কাঁপে। তুমি কিভাবে পারলে এত কিছু, এবং তুমি কোন কথাটা বলোনি সেটাও জানিও। আপু, তোমাকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। কালকে তো আমি জানাতে পারবো না। আর তোমার সাথে আমার একটু কথা আছে, আমি আগে সেটা বলে নিই, তারপরে আমি আচ্ছা, টপিকে বলো। যাচ্ছি। আপু, আমার হচ্ছে আগের যে আইডিটা ছিল সামান্ত কবির, এটা নষ্ট হয়ে গেছে, তো নতুন আইডি থেকে তোমাকে রিকোয়েস্ট পাঠিয়েছি, তুমি তাড়াতাড়ি একটু অ্যাকসেপ্ট করে নিও। তোমার সাথে আচ্ছা, আমার একটু কাজ আছে। ঠিক আছে, ব্যক্তিগত আলাপ হয়ে গেল। এবার তুমি আমাদের টপিকের কথাটা বলো। এবার বলি, আমি কোন কথাটা বলতে পারি না, বুঝতে তো অনেক কথাই পারি না। তবে 2023 সালের যে 26শে ফেব্রুয়ারি, ওই দিনটা আমি কখনোই ভুলবো না। ওই দিনকে আমার সুবর্ণা আপুর সাথে দেখা হয়েছিল। সুবর্ণা আপুর সাথে আমি অনেক কথা বলি, কিন্তু যখন দেখা হয়েছে সামনাসামনি, দেখা হয়েছে, তখন আমি অবাক হয়ে গিয়েছি। তখন আমি মানে ওকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি, মানে যে আমার একটা মানুষ দেখার কিভাবে শেষ হচ্ছে না। সামনাসামনি এত সুন্দর হয়, তাই না? বলো। একটা মানুষ কেমন এত সুন্দর হয়, আমি সেটাই ভাবতেছি। আসলেই সামান্তা, আমিও যখন সুবর্ণাকে, নাদিয়াকে, মানে আমার বড় আপা হয় সবাই, সুবর্ণা আপু, নাদিয়া আপু, সম্প্রীতি, এবং তাদের দিকে আমিও যখন তাকাই, আমিও দেখি, তাকিয়ে থাকি যে আসলে কিভাবে এই মেয়েরা আসলে এত সুন্দর। এত আন্তরিক মানুষ কিভাবে হতে পারে, আমি ভাবলাম সেদিনকে আমি প্রথম ওকে দেখলাম, এত আন্তরিক আর এত ভালোবাসা মানে কেমনে হতে পারে একটা মানুষকে চিনি না জানি না, তার সঙ্গে এত সুন্দর একটা বন্ডিং, মানে আসলেও এটা সারা জীবন মনে থাকবে। অনেক ধন্যবাদ সামান্তা, এবং তুমি যেমন করে আমাদেরকে ভালোবেসেছো। আমাদের লেডিস ক্লাবে আমরা এখন 4 জন উপস্থাপিকা আছি, এবং 4 জনকেই যেই খুব সহজে গ্রহণযোগ্যতা আপনারা দিয়েছেন, সেটা আসলে আপনাদের বড় মনের একটা পরিচয়। এবং আমাদের সাথে কি সুন্দর আমরা সবাই সবার সাথে মিশে গেছি, এবং সবাই সবার জীবনের একটা অংশ হয়ে গেছে। এটা চমৎকার একটা, বলবো প্রতিদিনকার দেখা হয় না, তাও অনেক ভালোবাসার একটা জায়গা। বেশ চমৎকার। আমরা একটু রেবেকা আপুর কাছে আসি। রেবেকা আপু, আপনার কাছে এসে জানতে চাই কোন কথাটা ভোলেননি এবং কোন কথাটা মনে রেখেই দিতে চান, ভুলতেও চান না। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। অহনা, ভালো আছো? খুব ভালো আছি আপু। আসলে আসলে ভোলা যায় না, অনেক স্মৃতি আছে, আবার অনেক কিছু আছে যেগুলো হচ্ছে মনে গেঁথেও যায়। সবকিছু তো আসলে মনে ধরে রাখতে হয় না। আর কিছু কিছু জিনিস ভোলা যায় না। যেমন আমি আমার বাবা মার কথাই বলি। আমার বাবা 16 বছর হলো চলে গিয়েছেন। তখন একটা প্যাথেটিক ঘটনা ছিল। আমার বাবা 3:30টার সময় সুস্থ, রাত মানে দুপুর ভোর 5টায় চলে গেছে। আমরা সেদিনকে 4 বোনই মোবাইল বন্ধ রেখেছিলাম। বন্ধ মানে সাইলেন্ট ছিল। আমরা সবসময় মোবাইল খুলে রাখি। সেই দিনটাতে আমরা 4টা বোনই কেন জানি মোবাইল সাইলেন্ট করে রাখছিলাম। সকাল 6টায় মোবাইল খুলে দেখি আমার বাবা আমাদেরকে প্রত্যেককে 20টা 25টা করে ফোন দিয়েছে। আমার বাবা দেশে গিয়েছিল জমি জমার ব্যাপারে সংক্রান্ত কাজে। এটা একটা না ভোলার খুব কষ্টদায়ক জিনিস। আমার মার আরেকটা জিনিস আছে। আমার মা চলে গেছে আজকে 8 বছর হলো। তো আমার গায়ে একটা যে মার একটা, প্রত্যেকটা মায়েরই হয়তোবা থাকে, আমার ছেলেরাও বলে এটা। মায়ের শরীরের যে একটা সুন্দর সুগন্ধ, এটা আমি কখনো ভুলতে পারি না। আর আম্মার কিছু কিছু কথা, আম্মার কিছু কিছু কাজ আমি সবসময় মনে রাখার চেষ্টা করি, ভুলতে পারি না এগুলো। আর আমার সন্তান, বড় সন্তান যখন হয় তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম। ১ম সন্তান যদিও, কিন্তু ওইটা আমার না, যখন আমার সন্তানের চেহারাটা দেখেছি, বড় সন্তান তারপরে ছোটটা, তারপরে তার সে কষ্টগুলো ভুলে গেছি। কিছু জিনিস ভুলে যাওয়া যায় ওদের মুখগুলো দেখে, আর কিছু জিনিস ওই যে বাবা মার ব্যাপারগুলো ভোলা যায় না। আর আমার হাজবেন্ড, ওর একটা ছোট্ট কথা বলি। আমি একবার অসুস্থ হয়েছিলাম, হসপিটালে ভর্তি হয়েছিলাম। আমি ২১ দিন ল্যাব এডে ছিলাম। আমার হাজবেন্ড ২১টা দিন আমার সাথে ছিল, এবং সে অফিস ওখান থেকেই করেছে। আমাকে একটা সেকেন্ডের জন্য চোখের আড়াল করে নাই। এই জিনিসগুলো না আসলে প্রিয়জনরা কখনো কখনো মনে আসলেও হয়তো খুনসুটি করি,
কিন্তু এই জিনিসগুলো ভোলা যায় না। তখন খুনসুটিগুলো মনে হয় না, ও তো আমার জন্য অনেক কিছু করে আসছে। আর এরা তো আসলে জীবনের একটা আরেকটা মানে কি বলবো অন্তরস্থলের জিনিস। তো এই কিছু, কিছু জিনিস বলা যায়, কিছু যায় না। তার মধ্যে এই যে লেডিস ক্লাবের সব বান্ধবীরা এখন আমাদের নতুন জয়েন হয়েছে যারা, তারা তো আছেই। আবার যারা আসবে তাদেরকে শুভকামনা জানাই। আমরা কালকে একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানে মরিয়ম আপাও ছিলেন। জি। মরিয়ম আপার আন্তরিকতা দেখে আমার খুব ভালো লেগেছে যে আমি একবার বলাতেই মরিয়ম আপা চলে আসলো। উনি উত্তরাতেই গেছিলাম, এবং উত্তরা উনি লেডিস ক্লাব। প্রত্যেকটা মানুষকে যেই ভালোবাসেন, মরিয়ম আপার হ্যাঁ, জন্য হ্যাঁ, আসলে অন্তরের খুব। অন্তঃস্থল থেকে ভালোবাসা। হ্যাঁ। রেবেকা আপু, অনেক ধন্যবাদ। আমরা এখন একটু সোনিয়া আপুর কাছে আসি। সোনিয়া আপু, আপনার কাছে এসেও আজকের বিষয়ে কিছু শুনতে চাই। মানুষের জীবনে অনেক কিছু আছে যা ভোলা যায় না অ্যাকচুয়ালি, হ্যাঁ। আবার অনেক কথা আছে ভোলা যায় না, সেটা আবার প্রকাশও করা যায় না। হুম, যাই হোক, ওই কথাগুলি প্রকাশ না করি, কিন্তু আমার দাদু আর আমার বাবার কিছু কথা এখনো আমার কানে না বাজে। হ্যাঁ, আমার দাদু না প্যারালাইজড হয়ে গেছিল, মানে শেষ বয়সে মুখ দিয়ে কথা বলতে পারতো না। আমার দাদু আমাকে এই পরিমাণ আদর করতো, মানে আমি তো দেখেছি বাট আমি বেশিরভাগ শুনেছি, যেমন আমার ফুপ্পি, আমার আম্মু, মানে আমি কিছু বললেই আমাকে এখনো বলে যে দাদু নাতিন, আদরের নাতিন তো বেশি লাই দিয়ে দিয়ে আমাকে মাথায় তুলে ফেলেছে, তাই আমি এত বিগ্রানো। না, আমার দাদু তখন কথা বলতে পারতো না, আমার মনে আছে যে কথাই বলতো না, মুখ দিয়ে কথাই বলতো না। আমার দাদুকে না আমরা দুধ দিয়ে ভাত খাওয়াইতাম, মানে ডলে ডলে খাওয়াইতাম। একদিন আমি না ডলেই খাওয়াতে যাচ্ছিলাম, আমার আম্মু আমাকে ঝাড়িয়ে দিচ্ছিল যে একটু ডলে খাওয়াও, এভাবে খাওয়াচ্ছ কেন, সে তো খেতে পারবে না। তখন না আমার আম্মু আমার সাথে রাগ করছিল বলে আমার দাদু না কথা বলতেছিল যে ওরে বকা দিও না। তা আমার আম্মু বলে কি, আপনি না কথাই বলতে পারেন না, নাতিনকে মানে বকা দেওয়াতে ঠিকই কথা বললেন। আর আমার আব্বু তো 4 বছর যাবত আমাদের সাথে নাই। আমার বাবার কিছু কথা আমার অনেক মনে পড়ে যে সাবির যখন 18 দিন, তখন আমার আম্মু 18 দিন আমার সাথে ছিল। যখন চলে যায় তখন আমার আব্বু, আমি তো অনেক রাগী, বারবার আমার মাথায় হাত দিয়ে বলছিল যে, কান্না করছিল আর বলছিল যে ওরে মাইরো না। হ্যাঁ, ও সাবির তখন 18 দিন মাত্র। হ্যাঁ, আমার বাবা যে আর মানে 2 মাস 12-13 দিন বাঁচবে সেটা আমার আব্বু জানতো কি জানতো না আমরা জানি না, কিন্তু তখন সে বলছিল যে ওরে তুই মারো না। আমি খালি বলতেছিলাম, আব্বু তো ছোট, ওরে আমরা কেন মারবো। আর যখন মারা যায় তার 5-6 দিন আগে আমি ফোন দিয়েছিলাম যে অসুস্থ ছিল, মানে হঠাৎ জ্বর। তখন ফোন দিয়ে আমি বলতেছিলাম যে আব্বু তোমার শরীর কেমন, কেমন লাগে এখন। তখন বলতা ছিল যে মা আমার শরীরটা এখন আর ভালো নাই। কিন্তু তার 6 দিন পর আমার আব্বু আমাদের ছেড়ে চলে গেছে। সোনিয়া আপু, অনেক অনেক ধন্যবাদ। আসলে আজকে ভুলতে না পারা এমন অনেক কথা আসলে হচ্ছে, আমরা প্রত্যেকেই বেশ স্মৃতিকাতর হয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমার মনে হয় আমাদের একটা বিরতি নেওয়া দরকার। ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে। আমরা একটু মন হালকা করে আবার একটু হাসি খুশি আলাপে চলে আসলাম। কোন কথাটা এখনো ভোলেননি, মনের কোনো না কোনো জায়গায় আসলে এখনো আছে, সেই কথাগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন। এখনো তো আসবার সময় আছে, স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। অনেকগুলো কথার ভেতর আরেকটা কথা আসলে যেটা জানতেই চাইতে পারি, সেটা হলো যে স্কুল কলেজের পরে বা ভার্সিটি জীবন বা কলেজ জীবন, কোন দুষ্টুমিটা আসলে খুব মনে পড়ে? কলেজ জীবনে আমার অনেকগুলাই খুব মজার কাহিনী আছে। আমাদেরকে পড়াইতেন সাইদা ওবায়দ ছিলেন, উনি ছিলেন আমাদের ইংলিশের টিচার। তো ম্যাডাম যখন ক্লাসে ঢুকতেন, উনি ঢুকেই প্রথম যখন ঢুকলো, ফার্স্ট ক্লাস আমাদের ইন্টার ফার্স্ট ইয়ার ক্লাস, হ্যাঁ, তো উনি ঢুকে বললো কি, শোনো মেয়েরা, এতদিন ছিল পুকুরে, এখন কিন্তু সমুদ্রেতে আসছো। সবাই ব্যাপারে খেয়ে গেছে কি বলে ম্যাডাম। তারপর বললো যে শোনো, এটা এভাবে পড়াশোনা করলে হবে না, পড়াশোনা কিন্তু এখন অনেক বড় কিছু। তো ম্যাডাম সবসময় সাজগুজ, আপনি দেখেছেন কিনা জানি না, সাইদা ওবায়দ, ওবায়দুর মেজে, শামা ওবায়দের মা। আচ্ছা, হ্যাঁ, তো ম্যাডাম কি করতো, যে সবসময় এত সুন্দর Presentable। একদম অনেক সুন্দর ছিলেন। তো ওনাকে আমরা পিছন থেকে বলতাম কি, চলন্ত ড্রেসিং টেবিল। সব মেয়েরা ওইটা, মানে আমরা সবাই বললাম যে চলন্ত ড্রেসিং। তো একদিন উনি শুনে ফেলছে কথাটা, তো বললো যে কে কে বলছে কথাটা, দাঁড়াও এটা দাঁড়াও। অনেক কড়া মহিলা ছিলেন, ইংলিশের টিচার, অনেক কড়া। তো ম্যাডাম বললো যে কে কে বলছো কথাটা, দাঁড়াও।
দাঁড়ানোর পরে আমাদেরকে আস্তে করে ক্লাস থেকে বের করে দিছে যে প্রত্যেককে ক্লাস থেকে বের হয়ে যাও। তো আমরা বাইরে হয়ে বলছে যে বারান্দায় যে দাঁড়ায় থাকবা, কিন্তু আমরা কেউ বারান্দায় দাঁড়ায়, আমরা সবাই যার যার মতো হ্যাঁ, ঘুরতে গল্প চলে করে গেলাম। ক্যান্টিনে চলে গেছি। আমি বদ্রুন্নেসা কলেজের ছাত্রী ছিলাম। আচ্ছা। তো ক্যান্টিনে চলে গেছি, ম্যাডাম আবার ডাকাইলো আমাদেরকে প্রিন্সিপালের রুমে। ডাকা বললো কি তোমাদেরকে টিসি দেওয়া হবে। আচ্ছা। এত পাওয়ারফুল মহিলা। হ্যাঁ। তা আমরা তো সবাই কানাকাটি করছি, টিসি দিলে তো বাসার মধ্যে দাঁড়িয়ে থাকবেন, একটা কথার জন্য আমাদেরকে টিসি দেবেন। ম্যাডাম সরি, আর জীবনে বলবো না। তো আমার ফ্রেন্ডরা যদি এখন দেখে থাকে বুঝবে যে আসলে আমরা এত মজা করতাম ম্যাডামের সাথে, যে ম্যাডাম স্বাস্থ্য ওইটা বলা তো উনি শুনে গেছে। এটা খুব মজার একটা কাহিনী ছিল ম্যাডামকে টিচারদের নিয়ে। হ্যাঁ। আমার মনে হয় যে স্কুল জীবনে, কলেজ জীবনে এমন কোনো না কোনো টিচার এবং তার পিছনে কিছু না কিছু একটা তাকে নিয়ে দুষ্টুমি, হ্যাঁ। এটা আসলে জীবনেরই একটা অংশ, সবাই এটা করে। এবং আমি ক্লাসে যে মানুষটা ছিলাম, আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল সে আর কি আমার থেকে অনেক ছোট ছিল। তো সবসময় ও আমার সাথে কথাবার্তা বলতো, তো এই জন্য আমার টিচার বলতো ও কি তোমাকে উপরের আবহাওয়া কেমন সেটা তোমার কাছে জানতে চায়, এবং তুমি জিজ্ঞেস করো যে নিচের আবহাওয়া কেমন। মানে আমাদের হাইটের ডিফারেন্সটার কারণে আমাদের ক্লাস টিচার বারবারই বলতেন যে তোমরা এত কথা বলো, তোমরা কি এইভাবে। উনি এখন হইলে সেটা বডি শেমিং হয়ে যেত, কিন্তু তখন এটা আমাদের জন্য খুব আমরা মজার তখন একটা ঘটনা ছিল। স্কুল জীবনে আমরা উল্টায় কথা বলতাম, কথাটাকে উল্টায় বলতাম যাতে কেউ না বুঝে। হয়তো ও পাশে Code বসে আছে, language আমরা আছে একটা, ল্যাঙ্গুয়েজটা হ্যাঁ। একটা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ রেডি করতাম যে ওইটা ম্যাডাম যেন না বুঝে বা অন্যরা যেন না বুঝে। বাহ, আপুর খুব উল্টায় নিশ্চয়ই কথা আছে বলতাম। এরকম একটা ঘটনা। আছে, অনেক প্রচুর ঘটনা আছে। সেটা স্কুল লাইফে। মানে তবে স্কুলে আমি বেশ পপুলার ছিলাম আর কি। ছাত্রী খুব একটা ভালো ছিলাম না, বাট পপুলার ছাত্রী ভালো হয় না, হ্যাঁ। পপুলার ছাত্রী পপুলার। টিচাররা খুব আদর করতেন, ভীষণ আদর করতেন। আর এই জন্য মানে ক্লাসে একটু দুষ্টুমিও করতাম। যেমন ভাবি পড়েছেন কিনা জানি না, ওই যে ঝান্ডুদার গল্প পড়েছিলেন না আপনারা, পেয়েছেন না, না, না। ইয়েতে এসএসসিতে আমরা পেয়েছি আর কি। তো ওনার চরিত্র আমাদের পরীক্ষায় আসার জন্য তো বাংলা টিচার দিয়েছে যে চরিত্রটা লিখে নিয়ে আসো। আমি তো লিখিনি, আমার আগের খাতায় আমি একেবারে ওনার যে ডেফিনেশনটা দেওয়া ওইভাবে আমি ওনাকে ওই লেখার উপরে আমি আঁকছি। আচ্ছা। একে নিয়ে গেছি ম্যাডামের কাছে। ম্যাডাম বলে এই এগুলি কি, তুই কিসের খাতা এনে দিলি আমাকে? বললাম ম্যাডাম আপনি বলছেন যে ওনার চরিত্র, তো ওনার এই ছবির মধ্যে সব চরিত্র দেওয়া আছে। আচ্ছা। ম্যাডাম আমাকে খাতা দিয়ে একটা বাড়ি মারছে যে যে ফাইজলামি সবসময় খাটে না, হ্যাঁ যা কালকে এটা 5 বার লিখে নিয়ে আসবি। ওহো, কিন্তু আপনার ক্রিয়েটিভিটিটা কিন্তু এখানে অন্য পর্যায়ের ক্রিয়েটিভিটি ছিল, এটাও অ্যাপ্রিশিয়েট করার মতো। না আসলে। ম্যাডাম মজা পেয়েছে, বাট এখন আমার ব্যাপারটা যদি প্রশ্রয় আদর দেয়, করেই আর কি হ্যাঁ, বলা। তা সবাইকে তখন ম্যাডাম হাসতে হাসতে ক্লাস থেকে বেরিয়ে গেছে। বাহ, তো সেই জায়গায় আবার স্কুলের কিছু স্মৃতির সাথে ওই পপুলারিটি থেকেই আমার মেয়ে আবার এই স্কুলেই পড়েছে বাহ। 6 থেকে। তো মেয়ের কারণে যখন যাই তো সবাই তো চিনে আগে থেকে, আগের টিচাররা। মেয়ে যখন বের হয়ে গেছে এখন তো গানের প্রোগ্রামের জন্য ওকেই ডাকে। হ্যাঁ। তো আমাকে কিছু বলতে যখন বলছে যে তুমি কিছু বলো, হ্যাঁ, তখন আমি বলেছি যে আমি আমার বাবার বাড়িতে এসেছি, আমার কিছু বলার নেই। এটা আমার স্কুল, এটা আমার বাবার বাড়ি। এখানে আমার কথা সবাই জানে, আর নতুন করে কিছু বলবার নেই। আমাদের সাথে জুমে অনেক বন্ধুরা আছেন, একটু করে সবার সাথে ছোট ছোট করে হলেও কথা বলি। হাসিনা আপু, আপনার কাছে আসি। হাসিনা আপু, আপনি এসে আমাকে যে কথা আজও ভুলিনি সেই বিষয়ে ছোট করে একটু বলেন। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক ধন্যবাদ। সবাই অনেক কষ্টের কথা মনে করে গিয়ে আমার মনটা খারাপ হয়ে গেছে। আমি একটু মজার কথা বলি। হ্যাঁ। তো স্মৃতি হচ্ছে সবচেয়ে আমার জীবনে আসলে না ভুলার মতো স্মৃতি আমার মনে হয়, কারণ আমার আসলে অনেক ছোটবেলা বিয়ে হয়ে গেছে, সেজন্য না মনীষার আমার বড় মেয়েটা যখন হয়েছে তখন আমি কিছুই বুঝতাম না, আর হচ্ছে অনেক কষ্ট পেয়েছিলাম, মানে ওর ডেলিভারিটা, এটা একটা বিষয়। কিন্তু ওই 3টা বাচ্চার ডেলিভারির যে বিষয়টা, মানে পৃথিবীতে আসার সন্তানগুলা যে পৃথিবীতে আসছে, ওই স্মৃতিটা আমি কখনো ভুলবো না। এইটা হলো আমার কাছে সবচেয়ে বড় স্মৃতি। তবে তার মধ্যে হচ্ছে আমি হাসিমের স্মৃতিটা একটু বলি। হ্যাঁ। 2 মেয়ে যখন ওরা একটু বড় বড়, মানে মনীষ হচ্ছে নার্সারিতে পড়ে, হাসি লামিয়া মনে হয় মাত্র স্কুলে যায়, না সরি মনীষা জনতা স্কুলে পড়ে, ও 4-এ পড়ে খুব সম্ভবত, আর লামিয়া হচ্ছে নার্সারিতে পড়ে। তো হাসির যখন হবে না, যখন প্রায় কাছাকাছি চলে আসলো ডেলিভারি ডেট, 7-8 দিন বা 5-6 দিন আছে,
এরকম আগে আগে দিয়ে খুব বেশি নড়াচড়া করে না, পেটটা তো একদম টাম্বুস টুম্বুস হয়ে যায় আল্লাহর রহমতে, এত হয়ে যায় বড়। তো হচ্ছে তখন নড়াচড়াটা তো একদম চোখে পড়ে, এটা খেয়াল করলে। তো যাই হোক, আমি ওদের অনেক আগে থেকেই, মানে যখন 8 মাস তখন থেকেই বলতাম, জানো এই যে দেখো নড়তেছে, একটা নতুন বাবু আসবে আমাদের বাসায়, এই সেই বিভিন্ন ভাবে ওদের বুঝাতাম যেন ওরা বুঝতে ওরা পারে যে প্রিপেয়ার্ড আরেকটা থাকে ভাই বা আর কি। বোন আসবে, হ্যাঁ। এরকম একটা কিছু। তো ওরা হচ্ছে কি করতো, যখন একদিন দেখছে যে চামড়ার উপর দিয়েই বোঝা যাচ্ছে যে আচ্ছা। নড়াচড়াটা, মানে হ্যাঁ, ট্যাপ হ্যাঁ, খুব টুস হ্যাঁ। টুস খাচ্ছে, এরকম একটা বিষয়। তো ওরা না খুব আগ্রহ নিয়ে যেদিন প্রথম দেখছে তারপর থেকে বসে থাকতো, যে আর আমার কখন কাছে খালি পা একটু দেখা যাবে জানতে একটু। চাইতো, আম্মু নড়াচড়া করে, ও না অনেক দুষ্ট হবে, ও ওই যে বল খেলতেছে, ও ক্রিকেট খেলতেছে, ও ছেলে বাবু বা ও মেয়ে বাবু হইলে পুতুল খেলতেছে, এরকম মানে এক বাহ! একটা সেই কমেন্ট তুলনায় করতো। হাসিন তো বেশ আর ভালো দেখতে ছেলে চাইতো। হয়েছে, শান্ত পরে ছেলে কি হয়েছে। করতো, একদিন হচ্ছে ওরা কান পেতে এরকম আমার পেটের মধ্যে কান পেতে শুয়ে আছে দুইজনই। আহা! তখন হচ্ছে স্পষ্ট ওরা নড়াচড়াটা বুঝতে পারছে। পরে হচ্ছে যখন হইলো 7-8 দিন পরে, তো যাই হোক এটা আমার উপজেলাতেই হয়েছে, ওরা তো দুজন সেই মহা খুশি, খুশি। কিন্তু খুশির মধ্যে একটা দুঃখের বিষয় হলো ওরাতে কেউ হসপিটাল থেকে আসবে না, আম্মুর সাথে ঘুমাবে। এখন আহা! ওরা তো আর কেউ মানে আমি থাকবোই, রাতে এই সকালবেলা চলে সময়গুলোই আসবো। আসলে আপু এই বেশ স্মৃতিগুলো মজার, আসলে কষ্টের ভুলতে হলেও পারি না। মজার। এই ছোট, ছোট জিনিসগুলোই মনে রাখার মতো। হাসিন আপু অনেক থ্যাংক ইউ। শারমিন জাহান আপু আপনার কাছে একটু আসতে চাই। শারমিন জাহান আপু ছোট্ট করে যে কথাটি আজও ভোলেননি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আহ, আমি ছোট্ট করে একটু বলি। জি। যেটা আমার প্রথমে এই আহ, আজকে আমি প্রোগ্রামে আসার আগে দেখলাম, তো তখনই আমার একটা কথায় মাথায় এসেছে আমার দাদুর কথা। তো দাদু হচ্ছে 2020-তে মারা গেলেন করোনার সময়। ঠিক করোনা তো ওই সময়টাই হলো। তো আমার ছোট বেবি, মানে দুইটা মেয়ে বেবি, ছোটটা হচ্ছে এবার 4 বছর হলো। তো ও হয়েছে ঠিক 1 মাস পরে আমার দাদুর অসুস্থতা শুরু হয়ে গেল। তো ওইটা আমি এখনো ভুলতে পারছি না। মানে দাদু আমাদের এমন ভাবে আদর করতেন নাতি নাতনিদের, মানে মার মতো। মানে এত ভালোবাসা, মানে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় একবার দাদুর কথা মনে হয়। তো এই জিনিসটা যখনই মনে করি যে দাদু যখন মারা গেলেন, আমার ছোট বেবিটা একদম ছোট, জি। আমি মানে ঢাকা থেকে বগুড়ায় যেতে পারলাম। মানে এই জিনিসটা আমি এখনো ফিল করি যে আমি দাদুর কাছে শেষ মুহূর্তে আমি থাকতেও পারি। আসলেই তাই, আমাদের প্রত্যেকের জীবনে দাদা দাদি নানা নানির একটা অদ্ভুত প্রভাব আছে এবং সেই সময়গুলো আসলে আমাদের ফিরে ফিরে মনে পড়বে এবং প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্সে কিছু না কিছু একটা বিশেষত্ব আছে যেটা আসলে মনের কাছে রয়ে যায়। অনেকজনের সাথে কথা বলা বাকি আছে, ফিরে এসে সবাই ছোট ছোট করে 2 লাইন বলবেন। একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে এসে আরো অনেক আড্ডা হবে। ফিরে আসলাম, একেবারে শেষ দিকে চলে এসেছি আড্ডার এবং আপনাদের সবার সাথেই একটু একটু করে হলেও সবার সাথে কথা বলতে চাই, তাই সবাই আসলে নাম ধরে ডাকবো এবং আপনি আজকের বিষয়ে 2 লাইন কথা বলবেন তেমনটাই প্রত্যাশা। দেখি নাহিদা নেলি আপুর কাছে আসি। নেলি আপু, আপনার কাছে শুনি আজকের বিষয়। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আসলে আজকে আপনাদের কাছ থেকে শুনে, জুমের আপাদের কাছ থেকে আসলে ওনাদের কষ্টের কথাগুলো শুনে আসলে নিজেরও খারাপ লাগছে। আমারও সেরকম একটা কষ্টের ঘটনা আছে। আমি যখন খুব ছোট ছিলাম তখন কিন্তু আমার মা মারা যান। তো আমার বাবা আবার দ্বিতীয় বিয়ে করেন ঠিকই, কিন্তু আমার বাবা কখনো না আমাদেরকে কখনোই, মানে আমার মায়ের অভাবটা আমাদেরকে কখনো বুঝতে দেয়নি, মানে কখনোই কোনো কিছু অপূর্ণ রাখেনি আমার বাবা। কিন্তু আমার বাবা মারা যান 2007 সালে। তখন থেকে কেমন যেন একা হয়ে গেলাম আমরা, মানে খুবই ফিল করতাম বাবাকে। তারপর তারপর আমার মা কিন্তু খুব ভালো ছিল, কখনো আমাদের কিন্তু বুঝতেই যায়নি আমার মা যে উনি যে আমাদের সৎ মা, কখনোই কিন্তু আমরা না বাইরে কেউ কখনো বুঝতে পারতো না। বাহ। তো কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে কি জানেন, আমার সৎ মা যখন মারা যান তার ঠিক 4 দিন, আমার মেজো বোন মারা যাওয়ার ঠিক 4 দিন পরেই কিন্তু আমার মা মারা যান, আমার সৎ মা। মানে এটাই যে আমার মানে এমন একটা টান ছিল
মানে আমার বোন মারা যাওয়ার পরপরই আমার মা মারা যায় 4 দিন বেশ পরেই। মানে স্পর্শকাতর একটা কখনোই ঘটনা যে মেজো বোনকে হারানোর পরপরই নিজের আমাদেরকে মায়ের হয়েছিল। যে বিয়োগ, এই বিষয়টা আসলে মেনে নেবার মতো না এবং মনের মধ্যে রয়ে যায়। এই কষ্টগুলো আসলে কখনোই ছেড়ে যায় না। এই কষ্টটা বয়ে নিয়েই হয়তো প্রতিদিনের কাজ করতে হয়। নেলি আপু, অনেক ধন্যবাদ। শানু কবির আপুর কাছে আসতে চাই। আজকের বিষয়ে ছোট্ট করে 2 লাইন শুনতে চাই। সময় যেহেতু স্বল্প, সবাইকেই একটু একটু সময় দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপু ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? খুব ভালো আছি আপু। আমি আমার জীবনের স্মরণীয় ঘটনা হচ্ছে এটাই যে আমি স্কুলে ছিলাম, আমার হাজবেন্ড সে গাড়ি নিয়ে হকি স্টিক নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ওইখানে রেডি, আর আমার বান্ধবী 2 দিক ম্যানেজ করছে আমি যাতে ভয় না পাই সেজন্য। আমার বান্ধবী বলছে টেনশন নাই, যাও যাও যাও, তোমার সে লোক নিতে আসছে, চলে যাও। মানে আমি ভয় পাইতেছি, ওই ওনারা গাড়ি নিয়ে আসছে, লোকজন নিয়ে আসছে, আচ্ছা, আর ওই যে লাঠি টাঠি নিয়ে আসছে, কিন্তু আমার জন্য নিয়ে আসে না। আজকে ওই যে আরো যে ছেলেরা থাকতো এখানে দাঁড়ায় স্কুলের তারা সামনে, যাতে ডিস্টার্ব মানে না করে। যারা আমাকে পছন্দ করতো তাদের জন্য নিয়ে আসছে। আর ভাবা বান্ধবী যায়? স্কুলও ম্যানেজ করতো, হ্যাঁ তুল। কিন্তু ওর সাথে আমার ওই স্কুলে দেখা হয়েছে, তারপরে থেকে এখন পর্যন্ত কোনো যোগাযোগ নাই, দেখা নাই, কোথায় আছে জানি না। সে আহা, স্কুলও ম্যানেজ করছে, স্কুলের স্যারদেরকে বলছে স্যার টেনশন করেন না, ওর মা বাবা তো ওই ছেলেকে পছন্দ করে, ওর কাছেই দিবে বিয়ে। তো ওই জন্য ওই ছেলে নিতে আসছে, নিয়ে যাক। পরে স্কুলেও কোনো ঝামেলা হয় নাই, বাসায় কোনো ঝামেলা না, বাসায় আবার ওই খবর পৌঁছাই দিছে যে ও নিয়ে গেছে। আর এদিকে পরে কি আমারও যে মানে আপনাকে ধৈর্য। প্রোটেক্ট করছিল, হকি স্টিক নিয়ে গেছে, তিনিই তো আপনার হাজবেন্ড এখন, নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি বাহ এখন বাহ আমার বাহ, হাজবেন্ড। সফল সফল। এরকম ঘটনা হ্যাঁ একেবারে সব ঘরে ঘরে ঘটুক সামনের দিনে। এবং শানু অপুর জীবন তো একেবারে স্ট্রেট আউট অফ আ সিনেমা, এরকম মনে হচ্ছে। সিনেমায় এই ধরনের ক্লাইম্যাক্স দেখা যায়। শানু আপু, মজা লাগলো, অনেক ধন্যবাদ। আইরিন আপু, আপনাকে একটু আলোতে আসতে হবে। হ্যাঁ, একটু আলোতে আসবেন। ততক্ষণে আমি একটু খুকু আপুর সাথে কথা বলে আসি। খুকু আপু, আপনি একটু আমাকে জানান আজকের বিষয়ে ছোট্ট করে 2 লাইন। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। আপু, জীবনের এমন অনেক স্মৃতি আছে যা ভোলা যায় না, যে কখনো মানে ভুলতে পারিও না, চেষ্টা করলেও ভোলা যাবে না। তো তার মধ্যে ছোট্ট একটা ঘটনা, মানে ছোট্ট একটা কথা বলি, আমার দাদুর কথা বলি। কারণ আমরা ছোট থেকে যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি দাদা দাদির সাথে। তো আমি দাদির কাছেই ঘুমাতাম, দাদির কাছে। তো আমার দাদা দাদি খুব সুন্দর ছিল, খুব ফর্সা ছিল, হুম, সুন্দর ছিল, কিন্তু আমার বাবা ছিল কালো। তা আমরাও আচ্ছা, হয়েছি 3 ভাই বোন, তার মধ্যে আমি বোন একটা। আমরা 3 জন হয়েছি কালো। তা আমার দাদুর কিছু নিকনেম ছিল, যেটা আমাদেরকে ডাকতো, স্পেশাল কিছু নাম ছিল। যেমন আমার আচ্ছা, বড় ভাই একটা ক্লাসে 2 বার ছিল, ফেল করে, তাই জন্য ওর নাম দিয়েছিল আদু। আমার বড় আচ্ছা। ভাইকে ডাকতো আদু, আমার দাদু। আর আমাকে ডাকতো কালী, আমাকে ডাকতো কালী, আর আমার ছোট ভাইকে ডাকতো কালা। এই আচ্ছা, নামগুলা যখন আমি বড় হয়ে গেছি, আমার বিয়ে হয়ে গেছে, তখনও এই নামগুলো ডাকতো। তখনও বাসায় গেলে আমার ছেলেমেয়ের সামনে বলতো, এই কালী আসছে, কালী বস, একটু চা খা আমার সাথে। আমার দাদু মারা গেছে 2018 সালে। তো ঘটনা হচ্ছে, আমি মাঝে মাঝে বলতাম, দাদু আমার ছেলেমেয়ের সামনে এই নামটা ডাইকো না। কয় না, আমি এই নামই ডাকবো। মানে এই কথাগুলা তখন তো এটাই হয়তো ভালো উনার লাগতো না, আদর, এটাই মিস উনার করি, আদরের ভাষা। মিস করি আর কি। আর আমার মেয়ে যখন হয়েছে, ছেলে যখন হয়েছে, ওরা খুব ফর্সা হয়েছে। আমার মেয়ের একটা নাম দিয়ে গেছিল আমার দাদু, সোনালী। বাহ, কালীর মেয়ে সোনালী। এই কথাগুলো মনে হইলে খুব খারাপ লাগে, যে আসলে দাদি আদরে বেশ আদরে যে রং ডাকগুলো, চিনতেন। এখন আর এই ডাকগুলা কেউ ডাকে না। খুব মিস আহা, করি আমার দাদুকে, আসলে ডাকে। দাদিদের আসলে দৃষ্টিভঙ্গি একরকম ছিলেন, তাদের জীবনের প্রতি অনুভূতি আরেক রকম ছিল। কিন্তু তারা আসলে আমাদের মনে ভীষণ বড় জায়গা করেন। খুকু আপু, অনেক ধন্যবাদ। মমি আপুর কাছে আসতে চাই। মমি আপু, আপনি আমাদেরকে জানান আজকের বিষয়। ধন্যবাদ আপু, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই তো আপু পার্সোনাল স্মৃতির কথা বলছে, আমি শুধু একটা কথাই বলবো যে দেখতে দেখতে আমার এই লেডিস ক্লাবের 3 বছর হয়ে গেল আপু। সেই হয়ে প্রথম গেল? দিনের স্মৃতির কথা আমি কোনো সময় ভুলবো না। প্রথম আহা, যেদিন আমাকে জাকিয়া আপু ডেকেছিল, সেদিন আমি অনেক ভয় পেয়েছিলাম, মানে ওইভাবে আহা, কথা বলতে পারতাম না। সেদিন তুমি ছিলে হ্যাঁ, অনেক, মানে 3 বছর আগে আমার মনে হয় অহনা আপুটা অনেক আমি ছোট 3 ছিল, বছর আছি এখানে। যে অনেক সাহস জুগিয়েছিলে। সেসব কথা আমার অনেক মনে পড়ে। সবসময় মানে লেডিস ক্লাবকে আমি অনেক পছন্দ করি, ভালোবাসি এবং মনের মণিকোঠায় রেখে দিব আপু। জীবনে যতদিন থাকবো, হয়তো কিছুদিন পরে নাও থাকতে পারি বা থাকবোও না, মানুষের কথা তো বলা যায় না, কিন্তু হ্যাঁ, সব সময় থাকবে।
আপু 2 বছর হয়েছে না 3 বছর হয়েছে আমি জানি না, আমার এখনো মনে হয় 2 মাস হতে পারে বড় জোর। আমি জীবনের প্রথম টেলিভিশন শো করেছি এবং আমার জীবনের প্রথম ক্যামেরা অ্যাপিয়ারেন্স হলো নেক্সাস টেলিভিশনে, এবং আমার প্রথম টেলিভিশনের বন্ধু হলো লেডিস ক্লাবে। আপনারা যে মানুষগুলো আছেন তারাই আমার জীবনের প্রথম টেলিভিশন থেকে পাওয়া বন্ধু, এবং সকল শ্রেণীর সকল বয়সের বন্ধু। এবং আমাকে আপনারা প্রথম দিনেই একগাদা ভালোবেসে আমাকে এইখানে নার্ভাস হতে দেননি। আমার এখনো সেই ভয়গুলোর কথা মনে আছে, এবং মনে হতো আপনারা আমাকে ভালোবাসবেন কিনা। ওই অনুভূতিটাও আমি এখনো ভুলিনি। আমি জানি না কতদিন হয়েছে, ওই 2 মাসই মনে হয় আমার এখনো মনে হয়, এই তো সেদিন। আসি আমরা একটু ইভ ফারহানা নার্গিস আপুর কাছে, এবং মুক্তি আপু বগুড়া থেকে আছেন। ইভ আপুর কাছে আগে শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই তো খুব মজার মজার কথা বললো, আমিও এরকম মজার মজার কথা না বলে থাকতে পারতেছি না। সেটা হলো যে আমার ছেলে, তাকে আমি হসপিটাল থেকে আমরা নিয়ে আসলাম, তখন তার কত 4-5 দিন হয়তো বয়স। তা যেদিনকে বাসায় নিয়ে তা ওই রাত্রিবেলা তো সাধারণ সারাদিনও ঘুমায়, বাচ্চা 4-5 দিনের বাচ্চা, রাত্রেবেলাও ও একদম খেলবে। হ্যাঁ, তখন তো আমি বুঝি না যে ওর এই একটা টেন্ডেন্সি, বাচ্চারা রাত্রেবেলা উঠে খেলাধুলা করে। হ্যাঁ, আমি যথারীতি ওকে নিছি। এখন হচ্ছে ওর আব্বুকে আবার হিসু করছে, তারপর আমি ওর আব্বুকে বলছি তুমি না, ও ঘুমের চোখ, হ্যাঁ কিচ্ছু মানে ও খেয়াল করতে পারছে না। একটা ছেলে আপু কি মনে করবে আপনি টিভিতে এগুলো বলছেন? করছে আর যে ধরছে ওর বাবার করে যাওয়ার পর পরে ওই 4-5 দিনের বাচ্চা আব্বু আব্বু বলতেছে। আর ওই কথাটা শুনে ও তো হাও মাও করে কান্না ওই রাত্রিবেলা, তখন প্রায় 3। তারপরে হচ্ছে আমিও ঠান্ডা, যে কি ব্যাপার, কে বলতেছে এতটুকু বাচ্চা তো কোনদিন মানে, কিন্তু ও যে বলতেছে স্পষ্ট ভাবে। আর তখন তো এত ক্যামেরা বা এত মোবাইল টোবাইল এত কিছু ছিল না যে ধরে রাখবো। আহা, আসলে বেশ মজার গল্প, আরেকটু সময় নিয়ে শোনার গল্প আরেকদিন শুনবো আরেকটু বড় করে। মুক্তি আপু বগুড়া থেকে ছোট্ট করে 2 লাইন শুনবো, একেবারে শেষ মিনিটে আছে। আসসালামু আলাইকুম। সুন্দর একটা টপিক। আমি ছোটবেলাকার একটা কথা বলি। আমরা তখন ইন্টারমিডিয়েট মহিলা কলেজে পড়তাম, তো মাঝে মাঝেই হচ্ছে 3 বান্ধবী, আমরা 3 বান্ধবী ছিলাম, এখনো আছি একসাথে। তো চুরি করে সিরাজদৌল্লা সিনেমা দেখতে গেছি, বুঝছো। এরপরে সিনেমা দেখতে যে যখন ওই সিরাজদৌল্লার হচ্ছে পালায় যাচ্ছে, হচ্ছে ও আমার বান্ধবী এত কাঁদছে কাঁদছে কাঁদছে, আমরা কিছুতেই ওকে থামাতে পারছি না যে এটা একটা সিনেমা। ও কেঁদেই যাচ্ছে। এই স্মৃতিটা আমরা এটা বারবার মনে পড়ে। আমার মাও আসলে বারবার সিনেমা দেখে কাঁদলে বলে এটা তো সিনেমা, তুমি কাঁদছো কেন? মা শুধু শুধু এইভাবে বলে, বাট এই আবেগটার জন্যই তো সিনেমাটা তৈরি। মুক্তি আপু অনেক ধন্যবাদ। আইরিন আপুর কাছে আসি। আইরিন আপু ছোট্ট করে 1-2 লাইন বলার সময় দিতে পারছি, কারণ 10 সেকেন্ড আপনার সাথে কথা হবে। আইরিন আপু আনমিউট করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি প্রথম জুমে জয়েন করেছি। অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন? কোথা থেকে যুক্ত হয়েছেন? আমি মোহাম্মদপুর থেকে। জি আপু বলুন আপনি বলুন। আমি আজকে আপু আপনার নেটওয়ার্কটা অসুবিধা হচ্ছে, আপনি আগামীকাল বা পরশুদিন আপনি অবশ্যই, আমি যেদিন আসবো বা যে কোনো দিন আমাদের লেডিস ক্লাব হবে সেদিন অবশ্যই আবার যুক্ত হবেন, আমরা কথা বলবো, এবং অবশ্যই যুক্ত হবেন। আমরা একেবারে শেষ দিকে আছি, দুজনকে অনেক অনেক ধন্যবাদ। শেষ বার্তায় ছোট্ট করে 1 লাইন যদি বলতেন। 1 লাইন বলি, তোমাকে তোমার আগাম জন্মদিনের শুভেচ্ছা। আর যে কথাটা বলা হয় নাই, আমার বড় মেয়েকে আমি অনেক ভালোবাসি, এটাই তার জন্য। চমৎকার। আমারও একই কথা, আগাম জন্মদিনের শুভেচ্ছা। আর আমিও আমার মেয়েদেরকে খুবই ভালোবাসি। আমার মেয়েরা আমাকে অনেক দিয়েছে, অনেক পরিচিতি দিয়েছে। বাহ, ওরাও আমাকে ভালোবাসে। নিজের মেয়ের সাফল্যতে মায়ের সাফল্য। সত্যি আমাদের বন্ধুরাও ছিলেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।